আসসালামু আলাইকুম। এয়ার ডেটা এক্সপ্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করছি। তো যারা এক্সেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিংবা এক্সেল সম্পর্কে মোটেই জানেন না কিন্তু এক্সেল শিখতে আগ্রহী, তাদের জন্য ভিডিওটি। এই ভিডিওতে আমি এক্সেলের যে ফাংশনগুলো বহুল ব্যবহৃত হয় বা আপনাদের প্রয়োজন পড়ে, প্রতিদিনকার কাজকর্মে ব্যবহার করা হয়, সেগুলো আমি উল্লেখ করছি। পাশাপাশি কিছু অ্যাডভান্স বিষয় যেমন কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা ভ্যালিডেশন, চার্ট বা গ্রাফ, ভি লুকআপ, এইচ লুকআপ, ইন্ডেক্স ম্যাচ, ডেটা ভ্যালিডেশন, এমনকি ম্যাক্রো নিয়েও একটু আলোচনা করেছি। তো আশা করি এখান থেকে আপনারা প্র্যাকটিক্যাল অনেক জিনিস বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো কথা না বলে এক্সেল শুরু করছি। আপনারা আপনাদের পিসিতে এক্সেল সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা এক্সেল ওপেন করবেন। আমি এক্সেল ওপেন করছি। এখান থেকে আমি এই শিটটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে শিটের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে একটি প্র্যাকটিস করবেন। এটি সহজ করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন মেনু বাই মেনু আলাদা আলাদা প্র্যাকটিসের জন্য আলাদা আলাদা ফাইল বা ফরম্যাট দেওয়া রয়েছে। আশা করি এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো আমি শুরুতে শিটে চলে গেলাম। এখানে আমরা কিছু ডেটা ইনপুট করি। আমরা হোমে যাই। আমরা একটু হোম মেনুতে কী কী বিষয় রয়েছে আমরা একটু দেখি। শুরুতেই বলে রাখি, যদি এক্সেল এটি একটি এক্সেলের বিগিনার ফ্রেন্ডলি কোর্স। এখানে বেসিক বিষয়গুলো এবং যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় কাজে আসে প্রতিদিন বা বিভিন্ন ক্ষেত্রে অফিসে ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি। কারণ সম্পূর্ণ বিষয় বা খুঁটিনাটি অ্যাডভান্স বিষয়গুলো যদি দেখাতে যাই, সেক্ষেত্রে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে এবং প্রায় 15 থেকে 20 ঘন্টার একটি টিউটোরিয়াল দরকার এক্সেলের খুঁটিনাটি সকল বিষয় বিস্তারিত বর্ণনা করতে গেলে। এই 2-1 ঘন্টার কোর্সে এত কিছু আসলে কভার করা সম্ভব নয়। তো যাই হোক, আমরা কিছু ডেটা ইনপুট করি। যেমন এখানে লিখলাম সিরিয়াল নাম, নেম, স্যালারি। আমরা এখানে লিখলাম 1, 2, 3। এভাবে সিলেক্ট করে আমি যদি এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, তাহলে এটি অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যাবে। এরপর আমরা নেম লিখি, আনিস সুমন। আমরা এভাবে এক্সেলে ডেটা ইনপুট করতে পারি। এরপর আমরা যদি চাই যে আমাদের ডেটাগুলোকে আমরা বোল্ড করব, তাহলে আমরা সাপোজ এই হেডিংগুলোকে বোল্ড করব, কলাম হেডারগুলোকে, তাহলে এখান থেকে বোল্ডে আসবো। যদি আমরা ইটালিক করতে চাই তাহলে ইটালিকে আসবো। আন্ডারলাইন করতে চাইলে এখান থেকে আন্ডারলাইনে আসবো। এটিকে আমরা আরেকবার ক্লিক করলে তখন এটি রিমুভ হয়ে যাবে। আর এরপর যদি আমরা আমাদের ফন্টটিকে চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা জাস্ট লেখাগুলো আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা ফন্টে আসি। আসার পর আমরা এখান থেকে যে ফন্ট দিব, আমাদের সেই ফন্ট এখানে চলে আসবে। দেখুন আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি Ctrl+Z দিয়ে নিচ্ছি, পূর্ব অবস্থা চলে যাচ্ছি। আর যদি আপনারা এখান থেকে লেখার সাইজ বড় করতে চান, তাহলে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ, এটি বড় হবে এবং পাশে এখানে ক্লিক করলে এটি ছোট হবে। অথবা আপনারা এখান থেকেও কাস্টমভাবে সাইজ দিয়ে নিতে পারেন। আমি আপাতত 16 রাখছি।
এরপর আমরা চাইলে এখানে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি, লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড বা সেলগুলো কালার করতে পারি। আমরা চাইলে লেখাগুলো কালার করতে পারি। এভাবে আপনারা লেখা কালার করে নিতে পারেন। এরপর আমরা এগুলোকে একটু কপি করে নিই, একটু সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল-C, এখানে এসে আমরা কন্ট্রোল-V দিলাম, অথবা এখানে পেস্টে ক্লিক করলেও হবে। এখন আমরা যদি চাই যে এখান থেকে সকল ফরম্যাটিংগুলো আমরা ক্লিয়ার করে দিব, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিয়ার যাব, ক্লিয়ার অল ফরম্যাট দিলে আমাদের সকল ফরম্যাট ক্লিয়ার হয়। পূর্বে যেভাবে ছিল, শুধুমাত্র লেখাগুলো ছিল, অন্য কোনো ফরম্যাটিং বা এরকম স্টাইল ছিল না বা ডিজাইন ছিল না, তো সেভাবেই চলে আসবে। সকলগুলো সিলেক্ট করে জাস্ট ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট, আর যদি ক্লিয়ার অল দিই তাহলে আমাদের লেখাগুলো সব মুছে যাবে। তো ক্লিয়ার অল আমি দিচ্ছি না, কন্ট্রোল-Z দিয়ে আমি পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। এরপর আমরা হোম মেনুতে আরও কিছু বিষয় দেখি। তো আমরা কপি দেখলাম। এরপর যদি আমরা কাট করতে চাই, যেমন এখান থেকে লেখাগুলো সম্পূর্ণভাবে আমি এখানে নিয়ে আসবো, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল-X দিব, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করব। করার পর আমরা চাই এখান থেকে সম্পূর্ণভাবে এখানে নিয়ে আসবো। এবার এখানে এসে আমরা দিব পেস্ট অপশনে ক্লিক করলে এটি এখান থেকে সম্পূর্ণভাবে এখানে চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-V দিলেও হবে। ঠিক আছে, আমি পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। এখানে যে কোনো একটা সেলে ক্লিক করে আমি কন্ট্রোল-D দিব, তাহলে এই যে মার্কটি চলে যাবে, কন্ট্রোল-D। এরপর আমরা দেখি আমাদের লেখার অ্যালাইনমেন্ট রয়েছে। আমরা একটি সেলে লিখলাম নেম। এখন আমরা এই সেলটিকে একটু টান দিয়ে বড় করে নিব, জাস্ট আমাদের এটি বোঝার সুবিধার জন্য। আমরা এখান থেকে নেম এই সেলটি সিলেক্ট করলাম। এক্সেলে মূলত রো এবং কলাম অনুসারে কাজ হয়। A, B, C, D, E, F এগুলো হচ্ছে আমাদের কলাম, এবং এখানে 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আমাদের রো। তো আমরা এই সেলটি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমাদের বি কলাম এবং আমাদের রো নাম্বার হচ্ছে 11। তো এটি B11। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন সেল অ্যাড্রেসটি এখানে দেখা যাবে, যেমন এটি হচ্ছে আমাদের G2 সেল। তো ঠিক আছে, আমরা B11 এই সেলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে যদি সেন্টার দিই তাহলে এটি উপর নিচ থেকে সেন্টার হবে। যদি আমি টপ দিই তাহলে উপরে যাবে, বটম দিলে নিচে আসবে। আমি আপাতত সেন্টারে রাখতেছি। আর এটি হচ্ছে আমাদের লেফট এবং রাইট থেকে সেন্টার করবে। আমি মিডলে দিলাম, এটি মিডলে চলে আসলো। যদি আমি রাইটে দিই তো রাইট সাইড থেকে অ্যালাইনমেন্ট হবে, যদি লেফট দিই তাহলে লেফট সাইড থেকে লেখাগুলো অ্যালাইনমেন্ট থাকবে। আমি আপাতত মিডল রাখতেছি। তো আমরা অ্যালাইনমেন্টগুলো দেখলাম। এরপর যদি আমি চাই লেখাকে আমরা একটু রোটেট করব, তাহলে আমরা এখান থেকে কিছু রোটেটের অপশন রয়েছে, সেটি আমরা করে নিতে পারি। যেমন আমি যদি এটি দিই তাহলে এটি এভাবে অ্যাঙ্গেল রোটেট হবে। আমি কন্ট্রোল-Z দিচ্ছি। এরপর আমরা আসি র্যাপ টেক্সট। যদি আপনার লেখা কোনো সময় বড় হয় তাহলে র্যাপ টেক্সটের প্রয়োজন পড়ে। যেমন আমি এখানে একটি লেখা লিখছি, কান্ট্রিজ বাংলাদেশ আমি লিখলাম। লেখার পরে যদি আমি এই সেলটি ছোট বা কলামটি উইথ কম, যার কারণে লেখাগুলো বাইরে চলে গিয়েছে। এখন আমরা যদি এটিকে কলামের উইথটিভাবে টান দিয়ে ধরে নিয়ে এসে বড় করি তাহলে এটি হবে। অথবা আমরা যদি চাই যে না আমরা কলামের উইথ বাড়াবো না, আমাদের লেখাগুলো উপরে নিচে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে র্যাপ টেক্সট দিব। দেখুন তাহলে আমাদের কলামের স্পেসগুলো অটোমেটিক্যালি উপরে নিচে এভাবে লেখাগুলো ফিট হয়ে গিয়েছে। কন্ট্রোল-Z দিচ্ছি। আর মার্জিন সেন্টার, এরপর রয়েছে মার্জিন সেন্টার। এটি একাধিক কলামকে একত্রিত করা যায় এর মাধ্যমে। মার্জিন সেন্টার দিলে
সকল কলামগুলো একটি কলামে পরিণত হয়ে যায়। এখন আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারেন। মাই ওকে, এভাবে আপনারা মার্জিন সেন্টারের মাধ্যমে লেখা সেন্টার করে নিতে পারেন। এটা অনেক সময় হেডিং তৈরি করার ক্ষেত্রে বা পেজের উপর যে হেডার থাকে সেটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরপর আমরা দেখি আমাদের এখানে সাধারণভাবে এক্সেলে কোনো তথ্য ইনপুট করে জেনারেল ফরম্যাট থাকে। আপনারা চাইলে এটিকে নাম্বারে পরিণত করে নিতে পারেন। এখান থেকে এসে জাস্ট নাম্বারে ক্লিক করবেন, তাহলে আপনাদের নাম্বারটি চলে আসবে এবং এরপরে দশমিকের পরে কিছু ডেসিমেল পয়েন্ট অ্যাড হবে, 2টি ডেসিমেল পয়েন্ট অ্যাড হবে। এটি চাইলে আপনারা এখান থেকে কমাতে পারেন অথবা এখান থেকে বাড়াতেও পারেন। তো আমি আপাতত 2টি ডেসিমেল পয়েন্ট রাখছি। আপনারা চাইলে এখান থেকে ডলার সাইন বা টাকার সিম্বল অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন সিম্বল দেওয়া রয়েছে, এভাবে আপনারা এটি করতে পারেন। কন্ট্রোল-Z দিলাম। আপনারা চাইলে পার্সেন্ট ফরম্যাট বা কমা অ্যাড করতে পারেন। যদি কমা অ্যাড করেন তাহলে 3টি করে সংখ্যার পরে কমা অ্যাড হবে। তো কন্ট্রোল-Z দিচ্ছি। এরপর আমরা আসি কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে আমাদের বিস্তারিত একটি শিট রয়েছে, সেখানে আমরা ওখানে এটা সম্পর্কে আলোচনা করছি। এরপর আমরা আরও কিছু অপশন দেখি। এরপর রয়েছে ফরম্যাট টেবিল অ্যাজ, এটি টেবিল ফরম্যাটিংয়ের বিভিন্ন অপশন রয়েছে। এখানে আপনারা টেবিলের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। এরপরে এখানে কিছু কালার বা স্টাইল দেওয়া রয়েছে, এগুলো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন বা ইউজ করতে পারেন। বা এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা হেডিং তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। এরপরে রয়েছে আমাদের ইনসার্ট। যদি আপনারা এখানে ক্লিক করেন যে কোনো একটি কলামে ক্লিক করার পর এখান থেকে ইনসার্ট দিলে একটি কলাম ইনসার্ট হবে, ইনসার্ট সেল দিলে কলাম ইনসার্ট হবে। আর যদি আপনারা কোনো একটি রোয়ে ক্লিক করেন এভাবে, এরপর যদি আপনারা ইনসার্ট দেন তাহলে একটি রো ইনসার্ট হবে। এটি সরাসরি এখান থেকে করা যায়। এখান থেকে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেও হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, আমি চাচ্ছি 5-এর পরে এখানে আরেকটি নাম অ্যাড হবে, তাহলে এখানে আসবো আমি। এরপরে ইনসার্টে ক্লিক করব। দেখুন আমাদের নতুন এটি পূর্বে অ্যাড হবে, তাহলে এটি 4-এর পূর্বে অ্যাড হবে। যদি আমি 5-এর পূর্বে চাই তাহলে এখানে আসবো, আসার পরে এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। কন্ট্রোল-Z দিচ্ছি। এরপরে আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট চাপ দিলেও হবে, অথবা এভাবে সিলেক্ট করে ডিলিট চাপ দেবেন। আর যদি আপনারা কলাম সহ বা রো সহ ডিলিট করতে চান তাহলে এখান থেকে এসে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিটে চাপ দিবেন। এরপর এখানে লেখা আসবে ডিলিট এন্টায়ার রো, ডিলিট এন্টায়ার কলাম। তো আমরা ডিলিট এন্টায়ার রো দিচ্ছি, আমি রোগুলো সম্পূর্ণ ডিলিট করছি। এন্টায়ার রো, ওকে। এভাবে আপনারা ডিলিট করে নিতে পারবেন। তো এরপর আমরা আসি ফরম্যাটে। এখানে রো এবং রোয়ের হাইট, কলামের উইথ এগুলো আপনি সেট করে নিতে পারেন। তো আমরা একটু দেখি, যেমন এখানে রোয়ের এই সেলটির যে রোয়ের হাইট রয়েছে আমরা এটি যাচ্ছি বৃদ্ধি করতে। তো সেক্ষেত্রে এখানে আসবো, আমরা রো হাইট লিখব। এখানে ডিফল্টভাবে 15 দেওয়া রয়েছে, আমরা এটিকে 25 করে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের রোয়ের হাইট বেড়ে গিয়েছে। আমরা যদি কলামের উইথ বাড়াতে চাই তাহলে ফরম্যাটে আসবো, কলাম উইথ আসবো। এরপর আমরা এখানে 8.43 রয়েছে, আমরা এখানে দিয়ে দেবো 12 দিলাম। দেখুন কলামের উইথ আমাদের বৃদ্ধি পেয়েছে। ফরম্যাটে এসে যদি আমরা অটো রো হাইট দিই তাহলে আমাদের অটোমেটিক্যালি রোয়ের হাইটটি নিয়ে নেবে প্রয়োজন অনুসারে। এবং আমরা যদি এখানে এসে অটো কলাম উইথ দিই তাহলে আমাদের লেখা অনুসারে, এখানে যে লেখা রয়েছে সেই অনুসারে এটি কলাম উইথ অটোমেটিক্যালি ফিক্স হবে। যদি আমি লেখা বৃদ্ধি করি, যেমন দেখুন এখন যদি আমরা এখানে এসে অটো ফিট কলাম উইথ এটি আমরা দিই তাহলে অটোমেটিক্যালি আমাদের
কলামের লেখা অনুসারে আমাদের কলামের উইথ সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর রয়েছে, এরপর আর কিছু অপশন আমরা দেখি। এখানে বিস্তারিত অনেক অপশন রয়েছে, বাট সবগুলো আসলে এই টিউটোরিয়ালে বলা সম্ভব নয়, যেহেতু এটি বিজ্ঞানের ফ্রেন্ডলি টিউটোরিয়াল। আপনারা চাইলে এখান থেকে রো বা কলাম হাইড করতে পারেন। এবার প্রোটেক্ট শিট, এই অপশনটি আপনারা এখান থেকে এনেবল করে নিতে পারেন। আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে এখানে কোনো কিছু আপনারা ডিসেবল করে রাখতে পারেন। যেমন যদি আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করি, তাহলে এখান থেকে পরবর্তী সময় এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ডকুমেন্টটি এডিট করতে হবে, অথবা কোনো কিছু ইনসার্ট বা আপডেট আপনি করতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, ওকে দিলাম। আরেকবার দিতে বলতেছে 1 2 3 4, ওকে। এখন দেখুন আমি এখানে চাইলে কোনো কিছু এডিট করতে পারতেছি না। তো আমরা এটি আবার যাই, ফরম্যাটে গেলাম, এখান থেকে আমরা আনপ্রোটেক্ট শিট দিব। এখান থেকে আমরা 1 2 3 4 এটি দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন আমরা চাইলে কোনো কিছু এডিট করতে পারবো, SD, তাহলে আমাদের এখন ঠিক কাজ করছে। এবার আপনারা পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্টকে প্রোটেক্ট করে রাখতে পারেন। এরপরে রয়েছে আরও কিছু ফাংশন আমরা দেখি। এখানে আমাদের কিছু এক্সেলে কিছু ফাংশন রয়েছে। ফাংশনের জন্য আমাদের আলাদা ভিডিও, আলাদা শিট রয়েছে, এখানে আমরা এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি। তো ঠিক আছে, আমরা হোম থেকে আরও কিছু অপশন দেখি। এরপর রয়েছে ফিল সিরিজ, এটি দেখাচ্ছি, এবং ফ্ল্যাশ ফিল, এটি খুব গুরুত্বপূর্ণ দুটি ফাংশন। তো আমরা একটু দেখি। আমি এখানে লিখলাম 1, এরপর আমরা এখান থেকে যদি ফিলে গেলাম, এখান থেকে সিরিজে আসি। এখন আমরা চাচ্ছি এই কলামে আমরা 1 থেকে 10,000 পর্যন্ত ডেটা ইনপুট করব। তো সেক্ষেত্রে এখানে আমরা কলাম সিলেক্ট করব। অবশ্যই একটি খেয়াল রাখবেন, রো না, এখানে কলাম সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা এই রো বাই রো লিখতেছি, বাট আমাদের কলাম হচ্ছে একটি এবং আমরা এই কলামে লিখতেছি, সেজন্য এটি কলাম অনুসারে আমাদের কাজ করছে, এভাবে বুঝতে হবে। তো আমরা এই কলামে ডেটা ইনপুট করব। এখানে আমরা লিখলাম 1, এখানে আমরা 1 থেকে শুরু করেছি এবং আমাদের স্টেপ ভ্যালু অন, তার মানে আমাদের এখানে অন থেকে শুরু হবে এবং অন করে গ্যাপ থাকবে। এখানে যদি আমি 5 দিই, তাহলে 5টি করে গ্যাপ থাকবে, অর্থাৎ স্টেপ ভ্যালু হবে 5। এখানে আমরা আপাতত অন দিচ্ছি, আমাদের এক এক করে বৃদ্ধি হবে 1 2 3 4 এভাবে, এবং স্টপ ভ্যালু আমরা এখানে দিচ্ছি 10,000। এখন আমরা ওকে দিলাম। দেখুন এখানে আমাদের 1 থেকে 10,000 ভ্যালু চলে এসেছে। Ctrl Z দিলাম, তাহলে বুঝতে পারলেন। এখন যদি আমরা একটি বিনুনি অ্যাড করতে যেতাম, আমাদের হয়তো বা কয়েক ঘন্টা লেগে যেত। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, সেটি আমরা আমরা একটু ডেটা ইনপুট করে এটি দেখি। যেমন এখানে সুমন খান লিখলাম আমি, দুলাল মাদবর রাসেল হাওলাদার, এখানে আমরা কিছু ডেটা ইনপুট করে নিলাম। এখন আমরা যদি চাই যে এখানে আমি একটি ইনসার্ট করে একটি কলাম অ্যাড করলাম, এখন আমরা এখানে যাচ্ছি, শুধু ফার্স্ট নেমটা আমরা এখানে লিখবো, এক্সট্রাক্ট করবো সবগুলো থেকে। তো আমরা এখানে সিলেক্ট করলাম, এরপর আমরা ফিলে যাব, যাওয়ার পর এখানে দিব আমরা ফ্ল্যাশ ফিল। দেখুন এটি প্যাটার্নটি ধরে বুঝে নিয়েছে এবং বাকি লেখাগুলো এভাবে চলে এসেছে। তো ফিলের মধ্যেও আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে পারি। তারপর এখানে আর কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, যেমন শর্ট অ্যান্ড ফিল্টার। আমরা একটু হোম মেনু থেকে হোমে যাই, হোমে থেকে আমরা
কন্ট্রোল এ দিলাম। এরপর আমরা এখান থেকে যদি ফিল্টার অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে প্রতিটি অপশনে ফিল্টার অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে এই ফিল্টারে এখানে ক্লিক করে ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে যদি শুধুমাত্র ঢাকার ডেটাগুলো চাই তাহলে সিলেক্ট সবগুলো সিলেক্ট অল এখানে আমরা আনচেক করে দিব। এরপর শুধুমাত্র ঢাকা সিলেক্ট করে ওকে দিব। দেখুন শুধুমাত্র আমাদের ঢাকার ডেটাগুলো চলে এসেছে। এভাবে আমরা যদি আবার সবগুলো ডেটা চাই তাহলে আমরা সিলেক্ট অল দেব, ওকে দিব। এটি হচ্ছে আমাদের ফিল্টার। এবং আমরা যদি চাই এখানে যে সর্বোচ্চ সেল ভ্যালু যেটা নেট সেলস, এখানে আমরা চাই যে আমরা লার্জেস্ট টু স্মলেস্ট অর্থাৎ বড় থেকে ছোটো আকারে সাজাবো বা ছোটো থেকে বড়। যদি আমরা বড় থেকে ছোটো চাই তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট দিব। দেখুন সবচেয়ে বেশি সেল আমাদের এটা। আর আমরা যদি ছোটো থেকে বড় চাই তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট। এবার আপনারা শর্ট অ্যান্ড ফিল্টার করে নিতে পারেন ডেটাকে। ঠিক আমি যদি চাই ডেট অনুসারে ফিল্টার করব তাহলে আমরা এখানে দিব ওল্ডেস্ট টু নিউয়েস্ট। যদি দেই তাহলে আমাদের এখানে আমাদের ডেটা রয়েছে 1 বছরের এবং এখানে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তাহলে এভাবে সিরিয়ালে চলে এসেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে। আর যদি আমি চাই যে সর্বশেষ ডেটটি পূর্বে সবার আগে থাকবে তাহলে দেবো নিউয়েস্ট টু ওল্ডেস্ট। ওকে, তাহলে আমরা আশা করি এটি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। সাপোজ আমি এখানে এটি সিলেক্ট করলাম। এখন আমি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশানে ক্লিক করব। এরপর আমরা ফাইন্ডে যেতে পারি। এখান থেকে যদি আমরা চাই যে আমাদের হেডসেট এর জায়গায় আমরা দিব, এই আমরা রিপ্লেসে আসি, রিপ্লেসের স্থানে আমরা দিলাম হেডফোন দিলাম। এখন আমরা যদি রিপ্লেস দিই তাহলে একটি রিপ্লেস হবে। আর যদি আমরা রিপ্লেস অল দিই তাহলে আমাদের সমস্ত স্থানে হেডসেটের জায়গায় হেডফোন চলে এসেছে। দেখুন আমাদের পূর্বে ছিল হেডসেট, এখন সবগুলো হয়ে গেছে হেডফোন। নিচে আরও ডেটা রয়েছে, এই যে হেডফোন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা আসি ইনসার্ট মেনুতে। ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট শিটে ক্লিক করুন। তো এরপর আমরা ইনসার্ট থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি আমরা একটু দেখি। তো আপনারা কিছু ডেটা এভাবে ইনপুট করে নেবেন। তো এখানে প্র্যাকটিসের সুবিধার জন্য ইনপুট করে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে পিভট টেবিল সম্পর্কে আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে, সেখানে আমরা পিভট টেবিল সম্পর্কে একটু বিস্তারিত দেখিয়েছি। আর যদি আপনারা টেবিল ইনসার্ট করতে চান তাহলে কন্ট্রোল এ দিবেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল। অথবা মাউস দিয়ে ওইভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে রাখতেছি, যে কোনো একটি স্থানে ক্লিক করে কন্ট্রোল এ। এরপর আপনারা টেবিলে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেও হয়। এরপর আমরা দিব মাই টেবিল হ্যাজ হেডার। যদি আপনার টেবিলে এরকম হেডার থাকে বা শিরোনাম থাকে কলামের উপরে তাহলে হেডার মাই টেবিল হ্যাজ হেডার এটি চেক দিবেন। আর যদি না থাকে তো নো দিবেন। তো আমাদের এখানে রয়েছে যেন আমরা ওকে দিচ্ছি। দেখুন আমাদের টেবিলটি তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা যে কোনো টেবিলের ডিজাইন আমরা এখান থেকে জাস্ট নিয়ে কাজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইনসার্টের মাধ্যমে টেবিল ইনসার্ট করবেন। এবার আমরা আসি পিকচার। এটার মাধ্যমে আপনারা পিকচার অ্যাড করতে পারেন। পিকচার এনে সেল দিলে আপনার সেলের ভিতরেই পিকচার অ্যাড হবে, সেলের বাইরে যাবে না। আর যদি পিকচার ওভার সেল দেন, আমি আপাতত ওভার দিয়ে দেখাচ্ছি একটু বড় করে। ওভার দিলে তাহলে উপরে এই সেলের উপরে চলে আসবে। এটিকে আপনি চাইলে বড় ছোট করে নিতে পারবেন। আমরা দিলাম সেলার, এটি আমরা এই পিকচারটি অ্যাড করলাম। এখন আমরা চাইলে এটিকে বড় ছোট করে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আবার ইনসার্টে যাই। যদি আপনি শেড অ্যাড করতে চান, এখানে অনেক শেপ রয়েছে, শেপগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন যদি আমি এটিকে ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে এসে আমরা এভাবে দিব। দেখুন আমাদের একটি শেপ ইনসার্ট হয়ে গেল। এটি চাইলে আপনারা ফরম্যাট করে নিতে পারেন। যেমন আপনি চাইলে আউটলাইন বা নো যে কোনো আউটলাইন দিতে পারেন। ফিলের কালার আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে আপনারা শেপের ফরম্যাটগুলো ঠিক করে নিতে পারেন। এখানে আরও কিছু এফেক্ট রয়েছে, শেডিং রয়েছে,
এগুলো আসলে বিস্তারিত দেখাতে গেলে বললাম আমার অনেক বড় টিউটোরিয়াল প্রয়োজন রয়েছে। তো যেহেতু এটি বিগিনার ফ্রেন্ডলি কোর্স, তাই এত বিস্তারিত আমি দেখাচ্ছি না। তো আশা করি এভাবে আপনারা নিজেরা এগুলো এক্সপ্লোর করে দেখবেন। আমি ইনসার্টে আসলাম। যদি আপনারা চান আইকন অ্যাড করতে, এখান থেকে আপনারা আইকন অ্যাড করতে পারেন। আইকনের কিছু অপশন রয়েছে, এখান থেকে যে কোনো আইকন আপনারা জাস্ট সিলেক্ট করে এটিকে আপনারা জাস্ট এখান থেকে ইনসার্ট দিলেই আইকন অ্যাড হয়। দেখুন আমাদের আইকন অ্যাড হয়ে গিয়েছে। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ ফাংশনের মধ্যে রয়েছে বিভিন্ন চার্ট রয়েছে। তো চার্ট সম্পর্কেও একটি শিট রয়েছে এখানে শেষের দিকে। তো সেখানে আপনারা চার্ট কীভাবে অ্যাড করতে হয় বা গ্রাফ বা বিভিন্ন ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট বা ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে যে চার্টগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা সেখানে একটু আলোচনা করেছি। তো এরপরে আমরা দেখি আর কী কী অপশন রয়েছে। এখানে টেক্সট বক্স রয়েছে, আপনারা চাইলে যে কোনো স্থানে টেক্সট বক্স ক্লিক করতে পারেন, নিতে পারেন যে কোনো লেখা অ্যাড করার জন্য। এটি খুব কার্যকরী এবং খুব ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে হেডার অ্যান্ড ফুটার, এর মাধ্যমে আপনার পেজের উপরে বা নিচে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে পারেন। যদি আমি হেডার অ্যান্ড ফুটার অ্যাড করি, এরপর আমি ওকে দিলাম। এখন আমি যদি হেডার অ্যাড করি তাহলে প্রতি পেজে আমাদের হেডার অ্যাড হবে। যেমন আমি এখানে দিলাম এক্সেল ফর দেখুন আমাদের যত পেজ আমরা এভাবে অ্যাড করবো প্রতিটি পেজে অটোমেটিক্যালি আমাদের হেডার অ্যাড হয়ে যাবে। যেহেতু আমাদের এই পেজে কোনো লেখা নেই, এই যে লেখা দিলেই অটোমেটিক্যালি হেডার অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ইনসার্ট আমরা কন্ট্রোল জেড দিয়ে পুরো অবস্থায় চলে গেলাম। এবার রয়েছে ওয়ার্ড আর্ট, এখানে লেখার বিভিন্ন স্টাইল রয়েছে। ইকুয়েশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জ্যামিতিক লেখা বা ইকুয়েশন এভাবে এখানে বীজগাণিতিক লেখাগুলো লেখা যায় বা এরকম প্রশ্নপত্রের বিভিন্ন ধরনের কাজ এভাবে করা যায়। এছাড়া সিম্বল অ্যাড করতে পারেন আপনারা চাইলে, এখান থেকে সিম্বল এসে বিভিন্ন ধরনের সিম্বল বা এখানে আরও কিছু সিম্বল রয়েছে সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। জাস্ট ইনসার্টে ক্লিক করলেই হবে। তো আমি যদি ডলার সাইন ইনসার্ট করে দেখাচ্ছি, ইনসার্ট দেখুন আমাদের সাইনটি ইনসার্ট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ড্র, এর মাধ্যমে আপনারা কোনো কিছু ড্র করতে পারেন বা লিখতে পারেন, এরকম মার্ক করে নিতে পারেন। তো এগুলো আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন। এরপর রয়েছে পেজ লেআউট। তো পেজ লেআউটটা আমরা একটু দেখি। পেজ লেআউট শিটে আমরা ক্লিক করলাম। এখন এখানে আমাদের পেজে কিছু লেখা রয়েছে। এখন আমরা এগুলো দিয়ে একটু পেজ লেআউট শিখি, এটি খুব গুরুত্বপূর্ণ। শুরুতে আসি পেজের মার্জিন। এখানে ডিফল্টভাবে কিছু অপশন দেওয়া রয়েছে, নর্মাল, ওয়াইড, ন্যারো। যদি ন্যারো দেন তাহলে মার্জিনগুলো অনেক চিকন হবে, আর যদি নর্মাল দেন তো নর্মাল হবে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম মার্জিনও করে নিতে পারেন। লেফট, রাইট, ডানে বামে বাড়িয়ে কমিয়ে আপনারা চাইলে মার্জিন কমাতে বা বাড়াতে পারেন। আর যদি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি আপনারা লেখাগুলো সেন্টার রাখতে চান, হরিজেন্টাল হচ্ছে পাশাপাশি এ থেকে মাঝখানে থাকবে, আর ভার্টিক্যালি হচ্ছে উপর নিচ থেকে মিডলে থাকবে। যেমন এখানে দেখা যাচ্ছে উপর নিচ থেকে মিডলে এসেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের লেখাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। এরপর জাস্ট আপনারা ওকে দিবেন। কন্ট্রোল জেড দিলাম। তো পেজ লেআউটটা আমরা আরেকটু দেখি। আর যদি আপনারা এখান থেকে পোর্ট্রেট দেন তাহলে লেখাগুলো আপনাদের লম্বালম্বি হবে। যেমন আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখি। দেখুন আমাদের পেজটি লম্বালম্বি রয়েছে। আর আমরা যদি চাই যে না এটিকে আমরা ভার্টিক্যালি দিব, আমি পেজ লেআউট থেকে দেখাচ্ছি। ফাইল, প্রিন্ট, দেখুন আমাদের পেজটি এভাবে বর্তমানে এভাবে রয়েছে। এটিকে বলে পোর্ট্রেট বা লম্বালম্বিভাবে রয়েছে। এবার আমরা এটিকে আড়াআড়িভাবে করে দিই। ফাইল, এখান থেকে আমরা ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ দিব। তাহলে আমাদের ফাইলে গেলাম,
প্রিন্টে গেলাম, দেখুন এখন আমাদের পাশাপাশি বা আড়াআড়িভাবে এভাবে চলে এসেছে লেখাগুলো। এটি হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ। আপনারা চাইলে পেজের মার্জিন এখান থেকেও সেট করে নিতে পারেন, মার্জিন এখান থেকে সেট করে নিতে পারেন। এখানে কিছু অপশন দেওয়া রয়েছে। আর আমরা যদি চাই ফাইলটিকে আমরা সেভ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে ফাইলটি সেভ করা থাকবে। আমার এটি সেভ করা রয়েছে। আর যদি আপনারা চান যে নতুন করে ফাইলটি অন্য কোনো ফোল্ডারে সেভ করবেন, তাহলে সেভে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট ব্রাউজে দেবেন। আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। ডেস্কটপ ক্লিক করলাম, ওকে দিলাম, তাহলে আমাদের ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন যদি আপনারা প্রিন্ট করতে চান, তাহলে এখানে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্টটি আপনারা প্রিন্ট করতে পারবেন। এখান থেকে আপনারা প্রিন্টার সিলেক্ট করে দিবেন, এরপরে জাস্ট ওকে দিবেন। এখানে কপি যত কপি দিবেন তত কপি এখান থেকে প্রিন্ট হয়। আমি এখানে 10 দিলে 10 কপি করে প্রিন্ট হবে। তো আমি বোধ একই রাখতেছি। এখানে একটা অপশন বলে নিই, যদি প্রিন্ট অ্যাক্টিভ শিট দেন, তাহলে যেগুলো প্রিন্ট সচল রয়েছে বা যে সমস্ত পেজগুলোতে লেখা রয়েছে সেগুলো চলে আসে। আর যদি প্রিন্ট এন্টার ওয়ার্কবুক দেন, তাহলে সম্পূর্ণ যত লেখা রয়েছে সম্পূর্ণ ওয়ার্কবুকটি এখান থেকে প্রিন্ট হয়। এখানে আর কিছু ফাংশন রয়েছে, যেমন যদি আমরা এখান থেকে কন্ট্রোল এ দিলাম, এরপর আমরা ফাইলে গেলাম, যদি আমরা প্রিন্ট করতে চাই, এখানে আমরা যদি প্রিন্ট সিলেকশন দিই, তাহলে শুধুমাত্র আমরা যেগুলোকে সিলেক্ট করেছি সেগুলো প্রিন্ট হবে। আর এখান থেকে যদি আমরা ফিট শিট অন পেজ দিই, তাহলে আমাদের সবগুলো শিট একটি পেজে প্রিন্ট হবে। আমরা যেভাবে দিই ফিট অল কলাম অন পেজ, আমাদের যত কলাম রয়েছে সেগুলো একটি পেজের মধ্যে চলে আসবে। আর আমরা যদি এভাবে দিই যে ফিট অল রোজ অন পেজ, তাহলে আমাদের যত রো রয়েছে সবগুলো একটি পেজে আমাদের শো হবে। তো এভাবে আমরা পেজের লেআউট বা প্রিন্ট করার সময় সেটিংস ঠিক করে নিতে পারি। এরপর রয়েছে সাইজ, পেজ সাইজ। এখান থেকে সাধারণত আমরা A4 ইউজ করে থাকি, তো ম্যাক্সিমাম পেপারগুলো বাংলাদেশে A4 ইউজ করা হয়। এছাড়া আমরা চাইলে লেটার ইউজ করতে পারি, যেগুলো দলিলপত্র ব্যবহার করা হয়। লিগ্যাল ইউজ করতে পারি, লিগ্যাল দলিলপত্র ব্যবহার করা হয়। আর দেশের কাজের জন্য ম্যাক্সিমাম আমাদের A4 সাইজ। আর বাইরে অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের লেটার সাইজ সেটি ইউজ করার প্রয়োজন পড়ে। তো যাই হোক, আপনারা A4 দিয়ে নেবেন এখান থেকে পেজ সাইজ। এরপর রয়েছে প্রিন্ট এরিয়া। আপনারা এখান থেকে প্রিন্ট এরিয়া ঠিক করে নিতে পারেন। এদের সেট প্রিন্ট এরিয়া দিলে এটি শুধুমাত্র প্রিন্ট হবে। এরপর কন্ট্রোল পি দেন, আপনারা দেখুন শুধুমাত্র এই লেখাটুকুই প্রিন্ট হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখান থেকে পেজ ব্রেক করে নিতে পারেন। এখানে এসে আমি যদি চাই যে 20-এর পরে যে লেখাগুলো রয়েছে সেটি ভিন্ন একটি পেজে প্রিন্ট হবে, তাহলে এখানে এসে আপনারা ব্রেক ইনসার্ট পেজ ব্রেক ক্লিক করবেন। এবার আপনারা কন্ট্রোল পি দিন, দেখুন আমরা নো স্কেলিং দিলাম, এখান থেকে আমরা অ্যাক্টিভ শিট দিলাম। এখন দেখুন 20-এর পরে যে আমাদের ইনভয়েসটি রয়েছে সেটি আমাদের কন্ট্রোল পি দিয়ে আমরা অন্য পেজে চলে গিয়েছে। দেখুন ইনভয়েস নাম্বার 18, এরপর থেকে আমাদের অন্য একটি পেজে চলে গিয়েছে ইনভয়েস নাম্বার 18। অর্থাৎ আমাদের এই 19 থেকেই আমাদের পেজ ব্রেক হয়ে এটি অন্য পেজে চলে গিয়েছে। তবে আপনারা পেজ ব্রেক অ্যাড করতে পারেন। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, কোনো একটি ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন পেজে, অথবা কাস্টমভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটি আপনারা অ্যাড করতে পারেন। আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখিয়ে পরে
এখানে আরও কিছু অপশন রয়েছে পেজ লেআউটে। যদি আপনারা চান যে গ্রিড লাইনগুলো আপনারা রাখবেন, তাহলে এখান থেকে এটি চেক দিবেন, আর যদি না রাখতে চান তাহলে আনচেক দিবেন। এখানে পেজের অ্যালাইনমেন্ট এগুলো অনেক সময় আমাদের শেপের ক্ষেত্রে কাজে লাগে। যদি আমরা এভাবে একটু দেখি, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য গ্রিড লাইনগুলো রিমুভ করে দিচ্ছি। যেমন আমি কিছু শেপ নিলাম, Ctrl+C Ctrl+V দিয়ে আমি একটু কপি করে নিচ্ছি। দেখুন, যদি আমরা এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করে নিলাম। এখান থেকে যদি আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট দিই তাহলে এগুলো ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলাম, তাহলে পাশাপাশি অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যায়। এবার আমরা অ্যালাইন আমরা এখান থেকে দিলাম সেন্টার না, এখান থেকে আমরা দেবো মিডল দিলে এগুলো মাঝ বরাবর পর সবগুলো সমান দূরত্বে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবার আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারি। আরেকটি বিষয় বলে রাখি, এখানে আমরা যদি লেখা সিলেক্ট করতে চাই তাহলে এভাবে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নিতে পারি, কিন্তু যদি শেপ আমরা সিলেক্ট করি মাউস দিয়ে এভাবে শেপ সিলেক্ট হবে না। এটিকে আমাদের কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে একটি করে সিলেক্ট করতে হয়। অথবা আরেকটি শর্টকাট অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনারা পেজ লেআউটে যাবেন, এখান থেকে সিলেকশন প্যানে যাবেন, এখান থেকে জাস্ট আপনারা এভাবে এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আরেকটি অপশন রয়েছে সিলেক্ট অবজেক্ট নামে, সিলেক্ট অবজেক্ট, এটা মানে হোম মেনুতে রয়েছে। এই যে এখানে রয়েছে সিলেক্ট অবজেক্ট দিয়ে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। দেখুন সবগুলো সেট সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা এগুলো মুভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আরও কিছু অপশন দেখি। ইনসার্ট থেকে, পেজ লেআউট থেকে তো আমরা দেখলাম। এরপর এখানে কিছু অপশন রয়েছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এগুলো আপনাদের যদি একাধিক লেখা থাকে বা শেপ থাকে, যেমন আমি দেখাই, আমরা আরেকটু শেপ নিই। এখন আমি এখানে আরেকটা শেপ নিলাম, ঠিক আমি এখন আমি যদি চাই এখন আমি যাচ্ছি এখানে দেখুন এই শেপটি আমাদের এই শেপের উপর রয়েছে। এখন আমি যদি চাই যে না আমাদের এই শেপটি পিছনে নিয়ে যাবো, তাহলে আমরা এখান থেকে এসে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটি সেন্ড টু ব্যাক দিব। আমরা সেন্ড টু ব্যাক দিলে এটি আমাদের এই শেপের নিচে চলে যাবে। এখন আমরা যদি চাই যে এখন আমাদের এই শেপটি উপরের শেপটির কারণে নিচের শেপটি দেখা যাচ্ছে না, কাজে আমরা এই উপরের শেপটিকে এখন আমরা পিছিয়ে পাঠিয়ে দিতে পারি। তাহলে থেকে সেক্ষেত্রে সেন্ড টু ব্যাক দিব আমরা, তাহলে এটি পিছিয়ে চলে যাবে এবং নিচের শেপটি শো হবে। অথবা আমরা এটিকে সবার উপরে রাখতে পারি, সেক্ষেত্রে শেপে ক্লিক করব, এরপরে ব্রিং ফরওয়ার্ড, এটিকে আমরা ব্রিং টু ফ্রন্ট এটি দিব, তাহলে আমাদের সবার উপরে চলে আসবে। আর ফরওয়ার্ড দিলে একটি করে উপরে উঠবে। আর যদি ব্রিং ফ্রন্ট টু ফ্রন্ট দেন একবার সবার উপরে থাকবে, সকল অবজেক্টের উপরে থাকবে। তো এরপরে আমরা আরও কিছু অপশন দেখি পেজ লেআউট থেকে। এরপর রয়েছে রোটেট, আপনারা এটির মাধ্যমে রোটেট করে নিতে পারেন। যেমন এই অবজেক্টটি সিলেক্ট করলাম, এরপর আমি রোটেট যদি দিই তাহলে এভাবে রোটেট করতে পারবেন। তো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। এবার আমাদের অনেক কিছু কভার করতে হবে এই শর্ট কোর্সে। এবার রয়েছে ফর্মুলা, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করতে পারেন। এটি অ্যাডভান্স বিষয়, তবে নর্মালি খুব একটা ইউজ করা হয় না। এবার রয়েছে ডেটাতে এসে আপনারা এখান থেকে যদি ডেটা রিফ্রেশ দেন তাহলে আপনার টেবিল বা ডেটা রিফ্রেশ হবে। আর গেট ডেটার মাধ্যমে আপনারা নতুন করে ডেটা ইনপুট করে নিতে পারেন।
তো এখানে আমরা পেজ লেআউটের প্রায় অপশনগুলো দেখেছি। তো এখান থেকে আমরা পেজ লেআউটের প্রায় অপশনগুলোই দেখেছি। তো এরপর আমরা আসি ফর্মুলাতে কিছু ফর্মুলা রয়েছে, এখানে বেসিক কিছু ফাংশন রয়েছে। আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। ফর্মুলা নিয়ে বেসিক ফাংশনগুলো আমরা সেখানে দেখিয়েছি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ফাংশন রয়েছে, লজিক্যাল ফাংশন রয়েছে, টেক্সট রয়েছে, এগুলোর মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। ডেট অ্যান্ড টাইম ফাংশন রয়েছে। তো এরপর আমরা আসি ডেটে, ডাটা। এরপর আমরা আসি ডাটাতে। এখন ডাটা, এখানে আমরা নতুন কোনো ডাটা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। গেট ডেটার মাধ্যমে আমরা যে সোর্স থেকে আমরা ফাইল নিতে চাই সেই সোর্সের সিলেক্ট করার পর আমরা জাস্ট, আমি এখানে টেক্সট বা সিএসভি দিচ্ছি। এখান থেকে আমরা নতুন কোনো ডেটা ইনসার্ট করে নিতে পারি। আমাদের যদি এরকম নতুন অন্য কোনো এক্সেল ফাইল থাকে তখন সেটিকে আমরা এভাবে এখান থেকে এই ফাইলের সাথে আমরা অ্যাড করতে পারি। এরপরে আছে ফর্ম ওয়েব, ফর্ম টেবিল, রেঞ্জ, ফর্ম পিকচার, রেফারেন্স সোর্স, তারপরে এক্সিস্টিং কানেকশনস। রিফ্রেশ অল দিলে আমাদের ডেটাগুলো রিফ্রেশ হবে। এছাড়া এখানে আর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, যেমন শর্ট অ্যান্ড ফিল্টার, এটা আমরা দেখেছি অবশ্য। এখানে একটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে টেক্সট টু কলাম। এখন আমরা যদি এটিকে চাই যে টেক্সট টু কলাম আমরা আলাদা করতে চাই, তাহলে কীভাবে করব? তো পেজ লেআউট আমরা দেখলাম। এরপর আমরা ডেটাতে আসি। এখানে এসে আমরা এখান থেকে আমরা গেট ডেটার মাধ্যমে নতুন কোনো সোর্স থেকে ডেটা নিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ডেটা সোর্স দেওয়া রয়েছে, এক্সেল, সিএসভি, এক্সএমএল, জেসন বা পিডিএফ, বিভিন্ন ফরম্যাটের ডেটা এক্সেলে ইনপুট করা যায়। এছাড়া রয়েছে এখানে ফর্ম টেবিল রেঞ্জ রয়েছে, ফর্ম ওয়েব রয়েছে, বিভিন্ন ধরনের ডেটা সোর্স রয়েছে। রিফ্রেশ অল দিলে আপনারা ডেটাগুলো রিফ্রেশ করতে পারবেন। এখানে কুইরিজন কানেকশনের মাধ্যমে আপনারা যদি আপনাদের এখানে কোনো ডেটা মডেলিং তৈরি করা থাকে বা একাধিক টেবিলকে একসাথে একত্রে কানেকশন করা থাকে, তখন সেটা এখানে শো করে। এরপর শর্ট অ্যান্ড ফিল্টার, এটা আমরা দেখিয়েছি। ফ্ল্যাশ ফিল আমরা দেখেছি যে কীভাবে নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ আলাদা করা যায়। এরপর রয়েছে রিমুভ ডুপ্লিকেট। এটি গুরুত্বপূর্ণ একটি ফাংশন। আমরা কন্ট্রোল এ দিলাম। এখান থেকে যদি আমরা সাপোজ আমরা দিব রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট দিলে আমাদের কোন কলাম থেকে আমরা ডুপ্লিকেট রিমুভ করতে চাই, ধরুন আমরা আমাদের এখানে যেমন এই কলামে কিছু ডুপ্লিকেট বিল রয়েছে, এখানে সাদিয়া, তারপর আব্দুর রহিম। তো আমরা এখান থেকে এসে দিব সেলস রিপ্রেজেন্টেটিভ, শুধুমাত্র আমাদের থাকবে। এই কলাম থেকে আমরা রিমুভ ডুপ্লিকেট করতে চাই, আমরা এখান থেকে ওকে দিব। দেখুন আমাদের এখানে ডুপ্লিকেট বিলগুলো চলে গিয়েছে, শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো রয়েছে। অর্থাৎ যে বিলগুলো শুধুমাত্র একবার রয়েছে সেগুলোই আছে, বাকিগুলো রিমুভ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। এবার আপনার ডেটা রিমুভ করে নেবেন, ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে আপনারা ডেটা ভ্যালিডেশন করে নিতে পারেন। এখান থেকে আমরা ডেটা লিস্ট সেট করে দিতে পারেন বা কোনো স্পেসিফিক ভ্যালু সেট করে নিতে পারেন। তো ডেটা ভ্যালিডেশন সম্পর্কে একটু সামনে লিস্ট তৈরি করে দেখানো রয়েছে, সেখানে আমরা আলোচনা করছি। এবার আরও কিছু অপশন রয়েছে, যেমন ডেটা মডেলিং, অ্যানালাইজ ডেটা, এগুলো একটু অ্যাডভান্স বিষয়।
এখানে গ্রুপ বা আনগ্রুপ কিছু অপশন রয়েছে। গ্রুপ বা আনগ্রুপের মাধ্যমে মূলত যখন অবজেক্ট বা বিভিন্ন শেপ বা গ্রাফ থাকে তখন সেগুলোকে আমরা একত্রে গ্রুপ বা আনগ্রুপ করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখি রিভিউতে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা রিভিউ অপশনগুলো একটু দেখি। এখানে আপনারা স্পেলিং বা গ্রামার চেক করতে পারেন। যে কোনো ওয়ার্ড এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এটি একটা গুরুত্বপূর্ণ সুবিধাজনক অপশন। এরপর রয়েছে এখান থেকে প্রোটেক্ট শিট বা প্রোটেক্ট ওয়ার্ডবুক, এটি ব্যবহার করা হয় সিকিউরিটির সুবিধার্থে। তো আমরা এটি দেখিয়েছি একবার। মাইক্রোসফটের সুবিধা হলো মাইক্রোসফটের একই ফাংশন বা অপশন তারা বিভিন্ন স্থানে দিয়ে রেখেছে কাস্টমার বা গ্রাহকদের ইউআই এক্সপিরিয়েন্স ভালো করার জন্য বা সুবিধা করার জন্য। আপনি একই ফাংশন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। তো এখানে রয়েছে, এখানে জাস্ট আপনারা পাসওয়ার্ড দিয়ে ওকে দিলেই হবে ডকুমেন্টটি প্রোটেক্ট করার জন্য বা এই শিটটি প্রোটেক্ট করার জন্য। প্রোটেক্ট ওয়ার্কবুক দিলে আপনারা ওয়ার্কবুকটি প্রোটেক্ট করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। প্রোটেক্ট ওয়ার্কবুক দিলে আপনারা এই ওয়ার্কবুকটি সম্পূর্ণ ওয়ার্কবুকটি আপনারা প্রোটেক্ট করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। জাস্ট আপনার পাসওয়ার্ড দিয়ে ওকে দিলেই হবে। এরপর আমরা আসি একটু ভিউতে কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের খুব ব্যবহার করা হয়। এখানে নর্মাল যদি পেজ ব্রেক প্রিভিউ দেন তাহলে আপনারা পেজ ব্রেক অনুসারে প্রিভিউ দেখতে পারবেন। আমি নর্মাল রাখতেছি। আপনারা এখান থেকে গ্রিড লাইন চালিয়ে উঠাতে পারেন অথবা রাখতে পারেন, ফর্মুলা বার এই বারটি চালিয়ে রাখতে পারেন বা উঠাতে পারেন। এখান থেকে আমরা ভিউ সেট করতে পারবেন, অর্থাৎ এখানে যে বিষয়গুলো দৃশ্যমান হবে বা হবে না সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে হেডিং দিলে হেডিং থাকবে অথবা হেডিং চলে যাবে যে হেডিংগুলো। এরপর ডেটা টাইপ আইকন, এটি সাধারণত খুব একটা ব্যবহার করা হয় না। ডেটা টাইপ আমরা এমনিতে এখান থেকে বুঝতে পারি। হোমে গিয়ে এখানে আমাদের ডেটা টাইপগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমরা ভিউতে গেলাম, এখানে একটু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, যেমন এখানে আরও কিছু অপশন আমি একটু দেখি। জুম রয়েছে, এর মাধ্যমে আপনারা পেজের কাস্টমভাবে উইথ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর রয়েছে এখানে জুমের কিছু অপশন রয়েছে, আমি জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি আপনাদের লেখাগুলো বোঝার সুবিধার জন্য। আর আপনারা জানেন যে সকল পেজ একসাথে জুম করবেন তাহলে জাস্ট সবগুলো সিলেক্ট, এখানে শিটে ক্লিক করে সিলেক্ট অল শিট দিবেন। এবার আপনারা জুমে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো সাইজ সেট করে নেবেন। তো আমরা ভিউতে গেলাম, এখানে ভিউতে ক্লিক করলাম যেটি বলেছিলাম। এরপর আমরা ভিউতে এসে একটু গুরুত্বপূর্ণ ফাংশনের কথা বলেছিলাম, ফ্রিজ প্যান। এর মাধ্যমে আমরা এর মাধ্যমে আপনাদের অনেক সময় ডকুমেন্টের কলাম হেডার থাকে, তো হেডারগুলো যদি আপনি এভাবে নিচে নিয়ে আসেন তখন আর দেখা যায় না যে আমরা কোন কলামে আছি বা আমাদের কলামে হেডারটি কী ছিল। তো সেটি যদি আপনারা অ্যাক্টিভ রাখতে চান যে আপনাদের সর্বত্রই হেডারগুলো শো হবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে এসে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে ফ্রিজ প্যানে ক্লিক করবেন, ফ্রিজ টপ রো দিবেন, তাহলে আমাদের এই টপ যে রোটি রয়েছে এটি সমগ্র স্থানে আমাদের যত বড় ডকুমেন্টই হোক না কেন শো করবে। এখন ফ্রিজ প্যান, এখানে টপ রো এবং প্রিন্ট টাইটেলের মধ্যে আমাদের একটু পার্থক্য রয়েছে। প্রিন্ট টাইটেল হচ্ছে, আমি একটু যদি পিন দিয়ে দেখাই, কন্ট্রোল পি দিলাম, দেখুন আমাদের শুধুমাত্র প্রথম পেজে টাইটেল রয়েছে, অন্য কোনো পেজে কিন্তু টাইটেল নেই। এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট টাইটেল ইউজ করা হয়, যে আমাদের সকল পেজে যেন টাইটেলগুলো আসে। অপরদিকে ফ্রিজ প্যানটি মূলত ইউজ করা হয় ডেটা ইনপুট করার জন্য, যাতে সুবিধা হয়। আমাদের যদি নতুন কোনো ডেটা আমরা ইনপুট করতে চাই, আমরা এখানে দেখে নিতে পারবো যে আমরা কোন সেলে বা কোন কলামে আমরা ডেটা ইনপুট করছি, সেভাবে আমরা এখানে লিখতে পারবো। তো এখন আমি পিন টাইটেলটা দেখাচ্ছি।
কন্ট্রোল পি দেবেন, তাহলে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পারবো। এখন আমরা আসি টাইটেলটি কীভাবে আমরা দেখবো, সেট করব। আমরা পেজ লেআউটে গেলাম, এখান থেকে প্রিন্ট টাইটেলে যদি আমরা ক্লিক করি, এখন আমরা প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করব। করার পরে প্রিন্ট এরিয়াতে আমাদের কন্ট্রোল এ, অর্থাৎ আমরা সবগুলো পুরো পেজটি আমি প্রিন্ট করতে চাই, কিন্তু আমরা প্রিন্ট টাইটেলের যে অপশনটি রয়েছে সেইখানে আমরা দিব রোজ টু রিপিট অ্যাট টপ। এখানে আমরা জাস্ট এই রোটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ওকে দিব। এরপরে কন্ট্রোল পি যদি আমরা দিই, দেখুন আমাদের প্রতিটি পেজে কিন্তু আমাদের এই যে 1 2 3 4 আমাদের টাইটেলগুলো চলে এসেছে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টে প্রিন্টের ক্ষেত্রে টাইটেল এড করে নিতে পারি, অথবা এটি আপনার পেজ সেটআপের মাধ্যমেও করে নিতে পারেন। এখানেও অপশন রয়েছে। তো যাই হোক, আপনারা এখান থেকে এভাবে প্রিন্ট টাইটেল যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউজ করবেন। তো আমরা ভিউতে ছিলাম ফ্রি স্প্যানে। তো আমরা দেখলাম কীভাবে আমরা এটিকে ইউজ করি। এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে। তো আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে অটোমেট, আপনারা চাইলে কোনো স্ক্রিপ্ট লিখতে পারেন প্রসেসকে অটোমেট করার জন্য। এরপর রয়েছে ডেভেলপার। এখানে এসে আপনারা ম্যাক্রো বা প্রয়োজন মতো অনেক আইকন এখানে আপনারা অ্যাড করতে পারেন। যেমন ডেভেলপার যদি আপনারা চান, আপনারা চাইলে এখান থেকে ইনসার্টে গিয়ে আপনারা ফর্ম অ্যাড করতে পারেন, চেক মার্ক অ্যাড করতে পারেন। যদি আমি চেক মার্ক অ্যাড করি, এভাবে চেক মার্ক অ্যাড করতে পারবো। এভাবে আপনারা চাইলে এখান থেকে রেকর্ড ম্যাক্রো করতে পারেন। তো ম্যাক্রো আমি শেষের দিকে দেখাচ্ছি। তো এরপর রয়েছে হেল্প। এটার মাধ্যমে আপনারা কমিউনিটির সাথে বিভিন্ন বা হেল্প সেন্টারে যোগাযোগ করে বিভিন্ন বিষয় আপনারা শেয়ার করতে পারেন। পাওয়ার পিভট রয়েছে। এটি ডেটা মডেলিং এবং অ্যাডভান্স একটি ফিচার। এর মাধ্যমে এক্সেলে অনেক বড় বড় ধরনের কাজ করা যায়। তারপর আমরা গুরুত্বপূর্ণ কিছু ফাংশন দেখি। আমরা এক্সেল সম্পর্কে বেসিক মেনুগুলো সম্পর্কে জানলাম এবং যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরকম কিছু ফাংশন সম্পর্কে আমরা জেনেছি। তারপর আমরা সাম দেখি। তো সামে এসে স্বাভাবিকভাবে আমরা যোগ করতে পারি। যদি আমরা এখানে আসি এবং হোম থেকে আমরা যদি সামে ক্লিক করি বা অটোসাম বা সামে, তাহলে দেখুন আমাদের এগুলো অটোমেটিক সিল হয়ে গিয়েছে। এখন আমরা এন্টার দিব, তাহলে আমাদের ভ্যালুটি চলে এসেছে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম, কিবোর্ড থেকে এই বক্সে ক্লিক করে অল্ট ইজিকল টু দিলাম, তাহলে আমাদের এটি সিলেক্ট হবে। আমরা চাইলে অন্য কোথাও কাস্টমারও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এভাবে রাখতেছি। এরপরে আমরা এন্টার দিব, তাহলে এটি চলে এসেছে। এখন যদি আমরা সাবট্রাক্ট করতে চাই বা মাইনাস করতে চাই, তাহলে কীভাবে করবো? তাহলে আমরা এখানে আসবো। সাপোজ আমরা চাচ্ছি সেলস থেকে কস্ট অ্যামাউন্ট মাইনাস করে প্রফিটটা বের করবো। আমরা এখানে আসবো, ইজিকল টু দিব, সেলস অ্যামাউন্ট মাইনাস দিব কস্ট। এবার আমরা এন্টার দিব। আমাদের 310 থেকে 220 মাইনাস করলে 90 থাকে। এরপরে আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেখুন অটোমেটিকলি চলে এসেছে। এরপর আমরা আসি অ্যাভারেজ। যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, ধরুন এখানে কিছু লোকের স্যালারি দেওয়া রয়েছে, আমরা চাচ্ছি অ্যাভারেজ বের করতে। তো অ্যাভারেজ এখানে আমরা দিব, এখান থেকে অ্যাভারেজ ক্লিক করব, অথবা এখানে এসে জাস্ট ইকুয়াল টু AVER অ্যাভারেজ দিলেও হবে। এবার জাস্ট আপনারা এখান থেকে অ্যাভারেজের যেগুলো অ্যাভারেজ করবেন, যেমন আমি 5টি সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই, তাহলে 5টি সংখ্যা আমি এভাবে সিলেক্ট করে দিলাম। এভাবে ব্র্যাকেট বা প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস ক্লোজ করে দিলাম। এরপরে এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে টোটাল 5 জনের স্যালারি হয়েছে 3 আর 2 5 5 5 10 15,000 টাকা। এটাকে 5 দিয়ে ভাগ করলে আমাদের 3,000 টাকাই চলে আসে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। এরপর আমরা আসি মিনিমাম। মিনিমাম হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। সাপোজ আমরা এখানে চাচ্ছি যে এখানে কিছু স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টের ফলাফল দেওয়া রয়েছে। আমরা চাচ্ছি মার্কস বের করতে যে সর্বনিম্ন লোয়েস্ট ম্যাথ, অর্থাৎ ম্যাথ বা গণিতের সর্বনিম্ন যে
মার্ক রয়েছে, সেটা আমরা বের করব। তো আমরা এখানে দিব, এখানে এসে ইনসার্ট, এখানে এসে আমরা অটোসাম এখানে মিন দিব, যে আমরা চাচ্ছি সর্বনিম্ন ভ্যালু বের করতে। মিন দিলাম, মিন দেওয়ার পর আমাদের এখানে এটি এভাবে অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি এভাবে না, এই ম্যাথে যে আমাদের স্কেলগুলো রয়েছে আমরা এটির মিন বের করব। এভাবে সব সিলেক্ট করে দিলাম। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে আপনারা উপরে যেতে পারবেন। এরপর আমরা এন্টার দিব। আমাদের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 33। এখানে সর্বনিম্ন ভ্যালু আমাদের দেখি আমরা 33 রয়েছে, পেয়েছি। তাহলে আমরা এখানে 23 দিই। দেখুন সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 23। এবার আপনারা ইংলিশেও বের করতে পারবেন, এটি আপনাদের জন্য প্র্যাকটিস রইল। এভাবে ম্যাক্স ফাংশন, ম্যাক্সের মাধ্যমে আমরা হাইস্ট বা সর্বোচ্চ ভ্যালু বের করতে পারি। তো আমরা এখানে আসবো, আমি এটি কিবোর্ড দিয়ে দেখাচ্ছি, =max ম্যাক্স 5 ব্র্যাকেট দিব। এরপর আমরা চাচ্ছি যে আমাদের ইংরেজিতে আমরা সর্বোচ্চ ভ্যালু বের করবো। তো আমরা এই কলামটি সিলেক্ট করলাম, এই কলামটির নাম আমার ভ্যালুগুলো সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটন প্রেস করলাম, এরপর কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এরপর আমরা প্যারেনথেসিস বা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ম্যাক্স দিব। আমাদের ইংলিশে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 99। তাহলে আমরা দেখলাম যে মিনের মাধ্যমে আমরা সর্বনিম্ন ভ্যালু এবং ম্যাক্সের মাধ্যমে সর্বোচ্চ ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা আসি আরও কিছু গুরুত্বপূর্ণ ফাংশন, ইফ। যেমন এখানে একটি কন্ডিশন দেওয়া রয়েছে, এটা আমি লিখে রেখেছি। যদি এখানে মার্কস ইফ C2 > 33 হয়, অর্থাৎ C2 বা এই সেলে যে মার্কটি রয়েছে সেটি যদি 33 থেকে বড় হয় তাহলে হবে পাস, আর যদি 33 থেকে কম হয় তাহলে হবে ফেল। তো এভাবে আমরা এভাবে পাস ফেল নির্ণয় করে ফেলেছি। সাপোজ এখানে আমরা 61 জায়গায় বা 72 জায়গায় যদি আমরা এখানে 22 দিই, দেখুন ফেল চলে এসেছে। আবার যদি এটি 35 দিই তাহলে পাস চলে এসেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এই ফাংশনটি এখান থেকে একটু দেখে নেবেন, এগুলো লেখা রয়েছে আপনাদের সুবিধার জন্য। এরপর আমরা আসি কন্ডিশনাল ফরম্যাটিং। এটি হচ্ছে এক্সেলের আমার অত্যন্ত পছন্দের ফাংশন এবং খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো আমরা এখানে কোনো একটি ভ্যালু যদি আমরা কোনো একটি কলাম যদি সিলেক্ট করি, এরপর যদি কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যাই, দেখুন এখান থেকে আমরা বারের মাধ্যমে এটিকে হাইলাইট করতে পারবো। আমি অন্য একটি কলাম দেখাচ্ছি, টোটাল মার্কস। আমি চাচ্ছি সর্বোচ্চ ভ্যালুগুলো একরকম থাকবে। দেখুন বারের মাধ্যমে আমরা এখানে চাইলে কোনো বার আমরা গ্রেডিয়েন্ট এফেক্ট দিতে পারি বা নর্মাল এফেক্টও দিতে পারি। আমি নর্মালি সলিড দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু যেগুলো সেগুলো বারটি বড় হয়েছে এবং সর্বনিম্ন যেটি সেটি ছোটো হয়েছে। এছাড়া আপনারা চাইলে অন্য অপশন অ্যাড করতে পারেন, যেমন এখান থেকে এসে কন্ডিশনাল ফরম্যাটিং আপনারা চাইলে আইকন অ্যাড করতে পারেন। যেগুলো সবচেয়ে বেশি ভ্যালু সেগুলো গ্রিন কালার এবং মাঝামাঝি ভ্যালুগুলো ইয়েলো কালার এবং সর্বনিম্ন ভ্যালুগুলো রেড কালার এভাবে শো করছে। আপনারা চাইলে এটিকে অন্যান্য সেভাবে অ্যাড করতে পারেন। এখানে যদি আমি ট্রাফিক লাইট দিই সেটিও আমি দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও রয়েছে আরও কিছু অপশন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, যেমন যদি আমরা চাই যে স্পেসিফিক কিছু ভ্যালু ওর চেয়ে যে উপরে ভ্যালু থাকবে সেগুলোকে আমরা হাইলাইট করব। সাপোজ আমরা চাচ্ছি যে স্টুডেন্টগুলো আমাদের মার্ক 80 উপরে পেয়েছে ইংরেজিতে, তাদেরকে আমরা হাইলাইট করব। তো সেটি আমরা কীভাবে করব? তখন আমাদেরকে কাস্টমভাবে আমাদের রুল সেট করে নিতে হবে। অথবা আমরা এখান থেকেও পারি হাইলাইট সেলস রুল গ্রেটার দেন, এটিকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে গ্রেটার দেন আমরা দিলাম 80, তাহলে আমরা এখানে রেড মার্ক দিয়ে হাইলাইট করছে। তো আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি, আমরা চাচ্ছি এখানে গ্রিন মার্ক দিয়ে হাইলাইট হবে, যেহেতু নাম্বার বড় এবং এটি পজিটিভ, গ্রিন মার্ক দিয়ে আমরা হাইলাইট করলাম। এভাবে আপনারা চাইলে এখান থেকে এভাবে কন্ডিশন বা কাস্টমভাবে রুল অ্যাড করে নিতে পারেন। এখন আমরা এখানে চাচ্ছি যেগুলো এই কলামটা আমরা সিলেক্ট করলাম, আমরা একটি রুল সেট করি। এখানে আমরা চাচ্ছি নিউ রুল
এখান থেকে আমরা এটি দিব ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন, আমরা চাচ্ছি সেল ভ্যালু স্পেসিফিক টেক্সট দিলাম কন্টেনিং, আমরা এখানে দিলাম যদি গুড থাকে তাহলে ফরম্যাট হবে আমাদের, আমরা চাচ্ছি ফিল কালারটি তাহলে হবে আমাদের গ্রিন কালার, আর যদি নিড সাপোর্ট থাকে তাহলে হবে আমাদের রেড কালার। আমরা এখানে এটি ওকে দিলাম। এরপর আমরা এখান থেকে ওকে দিলাম। দেখুন এটি আমাদের এখন এখানে আমাদের তাহলে আরেকটি কন্ডিশন আমরা অ্যাড করে দিই। এখান থেকে আমরা নিউ রুলে গেলাম, আমরা স্পেসিফিক টেক্সট দিলাম কন্টেন্টে, এখান থেকে আমরা দিলাম নিডস, বানানটি এক্সাক্ট হতে হবে, এটা খেয়াল রাখবেন অবশ্যই। সাপোর্ট দিলাম, এবার আমরা এখানে রেড মার্ক দিয়ে দিলাম, যাদের সাপোর্ট দরকার তাদেরকে আমরা রেড মার্ক দিয়ে রাখতেছি, হালকা রেড দিলাম, ওকে দিলাম। ওকে, দেখুন যেগুলো সাপোর্ট দরকার সেগুলো রেড মার্ক দিয়ে শো হচ্ছে। এবার আপনারা চাইলে আপনারা কাস্টমভাবে রুল অ্যাড করে নিতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কলামের সাথে। তো কন্ডিশনাল ফরম্যাটিং আমরা আরও কিছু অপশন আমরা দেখতে পারি। যেমন এখানে যদি আমরা চাই যে টপ বা বটম টপ 10 যে নাম্বার সেগুলো হাইলাইট করতে, সেটি আমরা করতে পারবো এখান থেকে, অথবা কন্ট্রোল জেড দিলাম, আমরা যদি চাই যে বটম বেলগুলো আমরা হাইলাইট করবো তো সেটি আমরা পারবো এখান থেকে, বা অ্যাভারেজ অ্যাবভ অ্যাভারেজ বিলো অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজে কম রয়েছে বা অ্যাভারেজে বেশি রয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। তো এভাবে আমরা জাস্ট কলামের উপরে বিভিন্নভাবে কন্ডিশন অ্যাড করতে পারি, বিভিন্নভাবে আপনারা কন্ডিশন বা কাস্টমভাবে রুল সেট আপ করে নিতে পারেন। আবার ম্যানেজ রুলে গিয়ে আপনারা এখান থেকে রুল ডিলিট করতে পারেন বা এডিট করতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে ডেট অকারিং, যেহেতু আমাদের এখানে কোনো ডেট কলাম নেই, তবে আমি একটু বলে দিই, এই ডেট অকারিংয়ের মাধ্যমে আপনারা ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক এভাবে আপনারা ফিল্টার করে নিতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন। তো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিভিন্ন ব্যবহার এবং বিভিন্নভাবে আমরা এটিকে ফরম্যাট করে এভাবে কাস্টমাইজেশন করে নিতে পারি নিজেদের চাহিদা মতো। এবার ফরম্যাট টেবিলে আছে, এখানে এটা আমরা বলেছি যে টেবিলের বিভিন্ন ডিজাইন এবার আপনারা করতে পারেন। তারপর রয়েছে আমাদের চার্ট অ্যান্ড গ্রাফ, যেটা আমরা একটু দেখি। আমরা শুরুতে যে ডেটাগুলো সিলেক্ট করে নিলাম, এরপর আমরা ইনসার্টে আসবো যদি আমাদের কোনো চার্ট বা গ্রাফ ব্যবহার করার প্রয়োজন পড়ে। এরপর রিকমেন্ডেশন চার্ট এখানে ক্লিক করলেও হবে। চার্টের বিভিন্ন অল চার্টে গেলে আপনারা এখানে চার্টগুলো পেয়ে যাবেন, কলাম চার্ট, পাই চার্ট, বার চার্ট, অনেক চার্ট রয়েছে। আমি জাস্ট সিম্পলি একটু দেখাচ্ছি কলাম চার্ট দিয়ে। এবার আমরা এখান থেকে কলাম চার্ট সিলেক্ট করে নিব, জাস্ট ওকে দিব। দেখুন আমাদের এখানে একটা চার্ট অ্যাড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি স্যালারি হচ্ছে আইটিতে, এবং এখানে ডেটা লেভেল দেখা যাচ্ছে না, শুধুমাত্র এখানে মার্ক করা রয়েছে। তো আমরা চাইলে এখানে এসে প্লাস চিহ্নে ক্লিক করে আমাদের ডেটা লেভেল অ্যাড করে দিতে পারি। এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনারা এগুলো এক্সপ্লোর করে দেখবেন। আমরা চাইলে রিজেন্ট অ্যাড করতে পারি, ট্রেন্ড লাইন অ্যাড করতে পারি। যেহেতু এখানে আমাদের টাইম সিরিজ নেই বা ডেট নেই, তাই আমরা ট্রেন্ড লাইন এখানে আসবে না। ডেট ভ্যালু থাকলে তখন আমাদের ট্রেন্ড লাইন আমরা অ্যাড করতে পারি। তো আমি প্রথম ডেটা লেভেল রাখছি। তো আমরা দেখলাম কীভাবে চার্ট অ্যাড করতে হয়। আমরা এবার এই ডেটাটাকে সিলেক্ট করি, আমরা ইনসার্টে যাই, রিকমেন্ডেশন চার্টে যাই, আমরা একটু লাইন চার্ট অ্যাড করে দেখি। এটি গুরুত্বপূর্ণ বেশ কিছু ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বা ট্রেন্ড বোঝার ক্ষেত্রে। আমরা এই লাইন চার্টে সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখুন আমাদের এটি লাইন চার্ট হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের জুলাই মাসে। দেখুন এখানে যদি আমরা 500 দিই, দেখুন সবচেয়ে বেশি হয়েছে জুলাইতে। যদি আমরা এখানে মার্চে যদি আমরা দিই 650, তাহলে এটি অটোমেটিক্যালি আমাদের এখানে মার্চে সবচেয়ে বেশি ভ্যালু দেখাচ্ছে। তবে চার্টের মাধ্যমে আমাদের এটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। তবে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি।
তো আশা করি বুঝতে পারছি কীভাবে চার্ট অ্যাড করবেন। আপনারা এগুলো নিজেরা এক্সপ্লোর করবেন। আমি আপনাদের যতই বলি না কেন, যদি আপনারা নিজেরা এক্সপ্লোর না করেন তাহলে এখানে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমি এই শিটটি দিয়ে দিচ্ছি, আর আপনারা নিজেরাও আরও অনেক বিভিন্নভাবে এগুলো প্র্যাকটিস করবেন। ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে। তো এরপর আমরা দেখি আর চার্টের বিভিন্ন ডিজাইন বা স্টাইল রয়েছে, সেগুলো এখানে চার্ট ডিজাইনে গেলে আপনারা পেয়ে যাবেন। সেই ইউনিক অনেক ডিজাইন রয়েছে, আপনারা এগুলো চাইলে এখান থেকে এভাবে করে নিতে পারেন। তো চার্ট অ্যান্ড গ্রাফ আমরা দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি ভিলুকআপে। এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি ফাংশন ভিলুকআপ, এইচলুকআপ এবং এক্সলুকআপ। তো এটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো শুধু আমরা ভিলুকআপে আসি। ভিলুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। তো এটি উপর থেকে নিচে সার্চ করে রেজাল্ট বের করে থাকে। যেমন এখানে আমাদের কিছু প্রোডাক্ট নেম রয়েছে, এরপরে ব্র্যান্ড এবং সেলস রয়েছে। তো আমরা চাচ্ছি প্রোডাক্ট নেম আমরা এখানে দিব এবং আমাদের সেলগুলো এখানে চলে আসবে। তো আমরা প্রোডাক্ট নেম লিখি। তো এটা আমরা একটু ডাইনামিক করে নিই। ডেটা ভ্যালিডেশন লিস্ট, এখান থেকে আমরা প্রোডাক্টের লিস্ট আমরা দিয়ে দেব। ওকে, এখন আমরা এখানে দিলাম কম্পিউটার। এখন আমরা এই প্রোডাক্ট অনুসারে এখানে সেলসগুলো বের করব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব ইকুয়াল টু ভিলুকআপ ফাংশন লেখার পরে আমাদের এখানে লিখতে হবে শুরুতে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটি রয়েছে আমাদের ই কলাম এবং রো নাম্বার হচ্ছে 4। তো E4 হচ্ছে আমাদের সেল। তো জন্য আমরা দিলাম E4 কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমাদের সম্পূর্ণ টেবিলটি। তো আমরা এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, কারণ আমাদের 3 নাম্বার কলামে এই সেলগুলো রয়েছে। কলাম ইন্ডেক্স নাম্বার শুরু হয় ভিলুকআপ, এক্সলুকআপ এগুলোর ক্ষেত্রে অন থেকে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কলাম হচ্ছে অন, এটি হচ্ছে 2 এবং সেলস এটি হচ্ছে 3। তো আমরা এখানে দিব 3। এরপর আমরা ম্যাচ টাইপের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ, যদি আপনারা এক্সাক্ট ম্যাচ চান বেশিরভাগ ক্ষেত্রেই, সেজন্য আমরা 0 ব্যবহার করি এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে। আর যদি কাছাকাছি বা অ্যাপ্রক্সিমেট ম্যাচ চান সেক্ষেত্রে আপনারা এখানে অন দিবেন। তো আমি শুরুতে 0 দিয়ে দেখাচ্ছি, এবার আমরা ওকে দিলাম। দেখুন এখানে আমাদের 250 চলে এসেছে ল্যাপটপের প্রাইস। যদি আমরা এখান থেকে অন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করি, যেমন যদি আমরা টয় সিলেক্ট করি, দেখুন টয় 55, তখন এখানে আমরা এক্সাক্ট ম্যাচ ইউজ করেছি। তো আমরা এখানে এবার একটু অ্যাপ্রক্সিমেট ম্যাচ ইউজ করে দেখি। আমরা এখান থেকে যদি আমাদের এখানে ফুটওয়ার্ড সিলেক্ট করি, 250 চলে এসেছে। তো এটি হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ। কিন্তু এখানে যদি আমরা ফুটওয়ার্ড না লিখে আমি আরেকটি বিলোতে দেখাচ্ছি, কারণ উপরটি আমাদের ডেটা ভ্যালিডেশন করা, আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না উপরের ভ্যালুটি। তো এখানে আমি লিখছি লুকআপ ভ্যালু, আমাদের টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের 3, আমরা এখানে যদি 0 দেই তাহলে আমাদের এক্সাক্ট ম্যাচ চলে আসবে। কিন্তু এখানে যদি আমরা অন দেই, দেখুন তাহলে 250 চলে আসবে। কিন্তু এখানে যদি কোনো কারণে আমাদের ভ্যালু চেঞ্জ হয় বা কাছাকাছি ভ্যালু যদি আমরা দেই, দেখুন এখানে আমরা কিন্তু সম্পূর্ণরূপে ফুট ওইটা লিখিনি, কিন্তু আমরা এখানে দিয়েছি কি ফুট, কিন্তু তারপর ভ্যালুটি চলে এসেছে, কারণ এখানে আমরা এক্সাক্ট ভ্যালু ইউজ করেছি, অন ইউজ করেছি। কিন্তু যদি এখানে আমরা 0 দেই, এখানে আমরা এক্সাক্ট ভ্যালু অন ইউজ করেছি, মানে এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা ইউজ করেছি, তাই এখানে আমাদের ভ্যালুটি শো করছে। অন মানে অ্যাপ্রক্সিমেট বা প্রায় বা কাছাকাছি যে ভ্যালুটি সেটি শো করবে যদি আপনারা এখানে অন ইউজ করেন। আর যদি এখানে 0 ইউজ করেন তাহলে এক্সাক্ট ম্যাচ বা ফলস যেটা আর কি, এটা 0 ইউজ করলে এখানে কোনো ভ্যালু শো করবে না, কারণ আমাদের এখানে এক্স্যাক্টলি ফুট নামে কোনো ভ্যালু এখানে নেই, প্রোডাক্ট নেই, আমাদের রয়েছে ফুটওয়্যার। এজন্য এখানে আমরা দিব
অন, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি যে ভ্যালুটি সে পাবে সেটি এখানে শো করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ভিলুকআপ। অর্থাৎ সহজভাবে বলি, ভিলুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, এবং এটি উপর থেকে নিচে ভ্যালু শো করবে। উপর থেকে নিচে ভার্টিক্যালভাবে ভ্যালু সে শো করাতে পারে। এরপরে আসি আমরা এইচ লুকআপ। তো এইচ লুকআপের ক্ষেত্রে সহজভাবে মনে রাখার জন্য বলি, এইচ লুকআপ হচ্ছে পাশাপাশি যদি এরকম ভ্যালু থাকে হরিজন্টালি বা পাশাপাশি, সেক্ষেত্রে এই ভ্যালুগুলো আমরা এইচ লুকআপের মাধ্যমে বের করতে পারি। তো আমরা এখানে দেখি প্রোডাক্টের নাম আমরা লিখে রেখেছি কম্পিউটার, এবার আমরা প্রাইস বের করব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব এইচ লুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কম্পিউটার টেবিলের আমাদের হচ্ছে সম্পূর্ণ টেবিলটি। এরপর আমরা এখানে দেব রো ইন্ডেক্স নাম্বার। একটি বিষয় খেয়াল করুন, আমরা যখন ভিলুকআপ করেছিলাম তখন সেখানে দিয়েছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমাদের কলামের নাম্বার, কিন্তু এখানে আমাদের দিতে হবে এইচ লুকআপের ক্ষেত্রে রো ইন্ডেক্স নাম্বার। যেহেতু এটি রো বাই রো কাজ করে, তাই এটি আমাদের রো ইন্ডেক্স নাম্বার দিতে হবে এখানে। সেক্ষেত্রে আমাদের রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে সেলস ভ্যালুগুলো রয়েছে আমাদের 3 নাম্বার রোতে, দেখুন 1 2 3 নাম্বার রো, এক্ষেত্রে আমরা দিব 3। এরপর আমরা এখানে দিব কমা 0, এক্স্যাক্ট ম্যাচ আমরা চাই, প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, ওকে দিলাম। দেন কম্পিউটার প্রাইস হচ্ছে এত। এখন যদি আমরা এখানে আমাদের কলামের রো ইন্ডেক্স নাম্বার 3 জায়গায় যদি আমরা 2 দিতাম তাহলে কী হতো, যদি আমরা 2 দিয়ে দেখি, তাহলে আমাদের এখানে 2 নাম্বার রোতে যে ভ্যালুটি রয়েছে অর্থাৎ ব্র্যান্ড, সেটি চলে আসবে। দেখুন ব্র্যান্ড এইচপি চলে এসেছে। তো আমাদের 3 নাম্বার রোতে হচ্ছে আমাদের সেলস, এজন্য আমরা এখানে 3 দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ভ্যালু চেঞ্জ করে দেখি, যেমন আমরা যদি এখানে কিডস লিখি, তাহলে দেখুন এখানে 15 চলে এসেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ভিলুকআপ এবং এইচ লুকআপের মধ্যে পার্থক্য। এরপর আমরা আসি এক্স লুকআপ। এটি হচ্ছে ভিলুকআপ এবং এইচ লুকআপের অ্যাডভান্স ফাংশন, অর্থাৎ এর মাধ্যমে আপনারা ভিলুকআপে যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভিলুকআপ সে লেফট থেকে রাইটে ডেটা সার্চ করে বের করতে পারে, কিন্তু সে রাইট থেকে লেফটে কখনো যেতে পারবে না। হ্যাঁ, আপনি এখান থেকে ব্র্যান্ড থেকে কখনো প্রোডাক্ট বের করতে পারবেন না ভিলুকআপের মাধ্যমে। কিন্তু এইচ লুকআপ এটি এক্স লুকআপ এটি এমন সুবিধা, এটি লেফট রাইট এটি যে কোনো ভ্যালু সে খুঁজে বের করতে পারে এবং সে একাধিক ভ্যালু প্রদান করতে পারে। যেমন আমরা যদি এখানে আসি, আমরা চাচ্ছি এই স্টুডেন্টগুলোর মার্কগুলো আমরা বের করব। তো আমরা এখানে শুরুতে লিখলাম এক্স লুকআপ। এরপর আমরা লুকআপ ভ্যালু, আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটি, আমরা এই আয়নের মার্কগুলো বের করব। এরপর কমা দিয়ে এই লুকআপ ভ্যালুটি আমাদের কোন অ্যারেতে রয়েছে, এই লুকআপ ভ্যালুটি আমাদের এই যে নামের যে লিস্টটি রয়েছে সেখান থেকে আমরা এই আয়নের নামটি পেয়ে যাব। এই জন্য শুরুতে আমরা লুকআপ ভ্যালু হচ্ছে H2 এবং লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এই যে H2 কোথায় রয়েছে, আমাদের এই অ্যারেতে রয়েছে, অর্থাৎ এই কলামের মাঝে রয়েছে। এজন্য এই অ্যারেটা আমরা পুরো কলামটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে দিব কমা দেওয়ার পর রিটার্ন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো, আমরা কোন ভ্যালুগুলো বের করতে চাই। এখানে কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করলে হবে না, আমরা শুধুমাত্র এই ভ্যালুগুলো বের করতে চাই। এগুলো হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে। এরপর আমরা যদি ডাইরেক্টলি আমরা প্যারেনথেসিস ক্লোজ করে দিই তাহলে ভ্যালুগুলো শো করবে। এটি হচ্ছে আমরা সম্পূর্ণ ভ্যালুগুলো পেয়ে গেলাম আয়নের। দেখুন সম্পূর্ণ ভ্যালুগুলো আমাদের চলে এসেছে। এখন যদি এরকম হয়, যদি ভ্যালু না পাওয়া, এখানে আরেক কিছু অ্যাডভান্স ফাংশন রয়েছে, যেমন যদি আমাদের ভ্যালু না পাওয়া যায় তখন সেক্ষেত্রে আমরা এই এক্স লুকআপের মাধ্যমে আরও কিছু অ্যাড করতে পারি। আমরা এখানে ভ্যালু না পাওয়া গেলে আমরা লিখলাম নট ফাউন্ড, আমরা ভ্যালুটি দিয়ে দিলাম যদি না পাওয়া যায় খুঁজে। এরপর আমরা ম্যাচ মোড দিতে পারি। আমরা একটু আগে দেখেছি, যদি আমাদের এক্স্যাক্ট ম্যাচ দরকার হয় তাহলে আমরা দিব 0, এবং যদি আমাদের কাছাকাছি বা প্রায় বা যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলি সেটি যদি আমাদের প্রয়োজন হয়, কাছাকাছি ভ্যালু থাকে, তখন আমরা দিব অন। তো আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি, এবার আমরা ওকে দিলাম, এরপরে ওকে। তাহলে আমরা দেখুন এখানে আমাদের আয়নের মার্কগুলো দেওয়া রয়েছে, তাই এটি আসছে। এখন যদি এখানে আমরা দেই, সাপোজ এখানে আমরা দিলাম
রাসেল। রাসেল নামে কোনো ভ্যালু এখানে আমাদের নেই, তাই এটি চলে আসেনি। দেখুন, যদি এখানে আমাদের ডেটা ভ্যালিডেশন করা রয়েছে, লিস্ট করা রয়েছে, আমি একটু ফ্রেশভাবে নিয়ে দেখাই মাত্র। যেমন এখানে আমরা দিলাম আয়ান, এখানে আমরা এখন এখানে দেখুন এক্স লুকআপ কমা লুকআপ কমা লুকআপ অ্যারে কমা আমাদের টেবিল রিটার্ন অ্যারে কমা, যদি না পাওয়া যায় তাহলে দেবো নট ফাউন্ড, এরপর আমরা কমা দিয়ে দেবো এক্সাক্ট ম্যাচ। ওকে, এখন আমরা আইন দিয়েছি তাই এটা চলে এসেছে। এখন আমরা অন্য ভ্যালু দেখি, রাসেল নামে কোনো স্টুডেন্ট আমাদের নেই। ওকে, দেখুন নট ফাউন্ড লেখা এসেছে, অর্থাৎ এটির মাধ্যমে আপনারা কাস্টমাইজেশন করে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন ভি লুকআপ, এস লুকআপ এবং এক্স লুকআপ। তো বন্ধুরা, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকেন, এবং যদি আপনারা এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন। তো এক্স লুকআপ আমরা দেখলাম, এরপর আমরা আসি ইন্ডেক্স ম্যাচ এই ফাংশনটিতে। ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে আমরা একটু সহজভাবে বলি, ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করা। যেমন কোনো সেল থেকে, যেমন এই সেল, এখানে সেলের নাম হচ্ছে সাপোজ A3 সেলে কী রয়েছে, এই নামটি রয়েছে, এই নামটি এখান থেকে সে রিটার্ন করবে ইন্ডেক্সের মাধ্যমে। অপরদিকে ম্যাচ ফাংশনের কাজ হচ্ছে আপনাদের কোনো নির্দিষ্ট সেলকে রেফারেন্স করা। অর্থাৎ যেমন এখানে D3 একটি সেল, এই D3 সেল সে ভ্যালু এক্সট্রাক্ট করবে না, কিন্তু সে সেলকে সে এক্সট্রাক্ট করে দেবে, অর্থাৎ বের করে দিবে যে কোন সেলে এই ডেটাটি রয়েছে, সেই সেলের নাম্বার সে বের করে দিবে। যেমন এখানে হচ্ছে E3 এরকম। তো ইন্ডেক্স এবং ম্যাচ এই ফাংশন দুটি একসাথে ইউজ করে আমরা অনেক একটু অ্যাডভান্স টাইপের কাজগুলো করতে পারি। যেমন এখানে আমি চাচ্ছি যে স্টুডেন্টের নাম থাকবে এবং স্টুডেন্টের সাবজেক্ট দেওয়া থাকবে, অনুসারে এখানে তার নাম্বারগুলো শো করবে। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখব ইন্ডেক্স, এরপর আমরা অ্যারে দিব। তো অ্যারে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ টেবিলটি হচ্ছে আমাদের অ্যারে। ইন্ডেক্সের পরে এখানে আমরা অ্যারে দিব। তো অ্যারে হচ্ছে আমাদের ভ্যালুগুলো B2 থেকে F6 সম্পূর্ণ প্রতিটি সাবজেক্টের সম্পূর্ণ ভ্যালুগুলো আমরা এখানে অ্যারের মাধ্যমে অ্যাটাচ করে দিলাম। এরপর আমরা দিব আমাদের ম্যাচ ফাংশন, MATCH ম্যাচ কী করবে, সে সেলকে রেফারেন্স করবে, অর্থাৎ সে কত নম্বর সেলটি রয়েছে সেই সেলকে সে রেফারেন্স করে ওখান থেকে ইন্ডেক্সের মাধ্যমে আমরা ভ্যালু বের করে নিয়ে আসবো। আর ম্যাচ সেই কাজকে সহজ করবে সেলকে রেফারেন্স করার মাধ্যমে, অর্থাৎ সেল নাম্বারটি খুঁজে বের করার মাধ্যমে। এখানে ম্যাচ ফাংশন শুরুতে আমাদের দিতে হবে লুকআপ ভ্যালু। আমরা চাই কি এই স্টুডেন্টের নাম্বার চাই, আমরা স্টুডেন্টের নাম হচ্ছে মিম, তার নাম্বার, তার লুকআপ ভ্যালু হচ্ছে C9 এই সেলে। তো আমরা লিখলাম লুকআপ ভ্যালু দিলাম আমরা। এরপর আমরা লুকআপ অ্যারে দিব। তো আমাদের স্টুডেন্ট নাম হচ্ছে মিম, এই মিম নামটি কোথায় রয়েছে, এই অ্যারের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে স্টুডেন্টদের যে নামের লিস্টগুলো রয়েছে সেখানে আমাদের এই লুকআপ অ্যারে। তো এটি আমরা দিলাম। এরপর আমরা এখানে দিব 0 মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এরপর আমরা এটি ক্লোজ করে দিলাম। আমরা এখন আরেকটি ম্যাচ ফাংশন ইউজ করবো, যেহেতু এখানে আমরা আমাদের সাবজেক্টগুলোও বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার লিখলাম MATCH ম্যাচ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের সাবজেক্টের নাম, এটি রয়েছে C10 এই সেলে। এরপরে আমাদের এই সাবজেক্টের লিস্টের উপর কোথায় রয়েছে, শুরুতে হচ্ছে লুকআপ ভ্যালু এবং পরবর্তীতে হচ্ছে লুকআপ যে অ্যারে বা যে লিস্ট রয়েছে সেই লিস্টে আমরা রেফারেন্স করে দিব। ম্যাচ ফাংশনের ক্ষেত্রে এটি কমন। তো এরপর আমরা দিব
C10 থেকে B1 থেকে F1, এটি হচ্ছে আমাদের এই সাবজেক্টের লিস্ট বা লুকআপ অ্যারে। এরপর আমরা দিব 0 দিয়ে আমরা এটি ক্লোজ করে দিব। তারপর আমরা এন্টার দিলাম। ওকে, এখন দেখুন আমাদের মিম সে ইংলিশে পেয়েছে 90। দেখি আমরা মিম ইংরেজিতে 90। এরপর যদি আমরা এখানে স্টুডেন্টের নাম চেঞ্জ করি, সাপোজ এখানে আমরা দিলাম আয়ান। দেখুন আয়ানের ইংরেজিতে মার্কস হচ্ছে 90, কিন্তু আয়ানের যদি আমরা অন্য সাবজেক্ট দিই, আমরা এখানে দিলাম ম্যাথে আয়নের নাম্বার হচ্ছে 85। দেখুন এখানে হচ্ছে ম্যাথে আয়নের নাম্বার 85। তাহলে আমাদের ইন্ডেক্স ফাংশন খুব সুন্দরভাবে কাজ করছে। আমি আবার একটু বুঝিয়ে দিই। ইন্ডেক্সের শুরুতে আপনারা আমাদের যে মার্কগুলো রয়েছে বা নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে ভ্যালু, ইন্ডেক্সের শুরুতে আমরা আমাদের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমরা রেফারেন্স করেছি B2 থেকে F6। এখানে আমাদের সমস্ত ভ্যালুগুলো রয়েছে। তো সেই ভ্যালুগুলো আমরা বের করতে চাচ্ছি। তো কার মাধ্যমে বের করব? আমরা ম্যাথস ফাংশনের মাধ্যমে বের করব। এই ম্যাথস ফাংশন আমাদের কোন সেল থেকে ভ্যালুগুলো রিটার্ন করব আমরা বা বের করব, সেগুলো সে আমাদেরকে ওই সেলের নাম্বারগুলো সে আমাদেরকে দিয়ে দিবে। তো এই জন্য আমরা ম্যাথস ফাংশন লিখলাম। ম্যাথস ফাংশন লেখার পর এখানে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আয়ান, এবং এই আয়ান নামটি রয়েছে আমাদের লুকআপ অ্যারে হচ্ছে A2 থেকে A6। এখানে আমাদের এই নামের লিস্টটি রয়েছে। এরপর আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়েছি। এরপর আমরা কমা দিয়ে আরেকটি ম্যাথস ফাংশন ইউজ করছি, কারণ এখানে আমাদের সাবজেক্টের নামগুলোও লাগবে। তো এরপর আমাদের ম্যাথস ফাংশন দেওয়ার পর লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের সাবজেক্টের নাম, এবং এখানে রয়েছে ম্যাথ, এটি C10 সেলে রয়েছে। এরপরে আমরা এই সাবজেক্টের লিস্টটি রয়েছে আমাদের B1 থেকে F1 এই অ্যারের ভিতরে, যে এটি হচ্ছে লুকআপ অ্যারে B1 থেকে F1। তো এখানে আমরা B1 থেকে F1 এটি দিয়েছি আমাদের লুকআপ অ্যারে। তার পরবর্তী সময় আমরা আবার 0 দিয়েছি, কমা দিয়ে 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যখন এন্টার দিয়েছি তখন এটি আমাদের ভ্যালুগুলো প্রদান করেছে। তো এরপর আমরা আসি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো ডেটার বাইরে অন্য কোনো ডেটা লিখতে পারবেন না, এটি হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এটি কোনো টেক্সট করা যায়, নাম্বার করা যায়, অথবা ডেটকেও রেফারেন্স করা ডেটা ভ্যালিডেশন করা যায়। যেমন এখানে আমরা ডেটা ভ্যালিডেশন করেছি আমাদের এই প্রোডাক্টের নামগুলো, এর বাইরে আপনি কোনো প্রোডাক্ট এখানে লিখতে পারবেন না। যেমন যদি আমি অন্যভাবে দেখাই, যেমন এখানে আমি একটি ডেট দিলাম, লিখলাম ডেট এখানে এমপ্লয়ি। তো সেক্ষেত্রে এখানে আমরা চাচ্ছি যে আমাদের এমপ্লয়িগুলো যারা জয়েন করেছে তাদের জয়েনিং ডেট এখানে 2025-এর 2026-এর জানুয়ারি 1 থেকে 2026-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হবে। তো সেক্ষেত্রে আমরা তখন এখানে ডেটা ভ্যালিডেশন করতে পারবো। এখানে আসবো আমরা, এরপর ডেটাতে আসলাম, ডেটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করি। এরপর আমরা এখান থেকে দিব ডেটা ভ্যালিডেশন, আমরা এখানে ডেট দিয়ে দিব। তো স্টার্ট ডেট আমরা দিলাম 1/1/2026। এন্ড ডেট দিলাম আমরা 12,31। এখানে মাসের নামটি আগে দিতে হবে, এরপরে 2026, যেহেতু আমার ডেট ফরম্যাট কীভাবে সেট আপ করা। ওকে দিলাম। এখন দেখুন আপনি এখানে যদি লেখেন 1/1/2026 এটি নিবে, কিন্তু যদি আমরা এখানে এভাবে দেই 1/1/2026-এর স্থলে যদি আমি 27 দিতে চাই, সেটি সে নিবে না। তাহলে এবার আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি, এবং আমরা এখানে মেসেজও উল্লেখ করতে পারি। যদি আমরা ডেটাতে যাই, ডেটা ভ্যালিডেশন এটার মধ্যে দিলাম ইনপুট মেসেজ। এখানে আমরা দিলাম প্লিজ ইনসার্ট ডেট ফরম। এখানে টাইটেল খুব বেশি লেখা যাবে না, আমরা জাস্ট দিলাম প্লিজ ইনসার্ট
ডেট। এখানে বিস্তারিত লেখা যাবে ডেট ফরম 1st January 2026 টু এরপর যদি আমাদের কোনো এরর দেখানোর প্রয়োজন পড়ে তখন সেক্ষেত্রে আমরা এখানে এরর দেখাতে পারবো। অ্যাকশন হবে স্টপ অথবা ওয়ার্নিং দিবে আমরা দিতে পারি। আমরা এখানে দিলাম ওয়ার্নিং, টাইটেল নট ভ্যালিড ডেট, প্লেস প্রোভাইডস কারেক্ট ডেট, এটা আমরা দিলাম, ওকে দিলাম। এখন দেখুন এখানে প্লিজ ইনসার্ট কারেক্ট ডেট, এটা আমাদের রয়েছে। এখন যদি আমরা ডেট চেঞ্জ করি, সাপোজ এখানে আমরা 25 দিলাম 2025, দেখুন প্লিজ প্রোভাইড কারেক্ট ডেট, এটা আমাদের লেখা রয়েছে। এবার আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি। অথবা যদি আমরা কোনো লিস্ট, স্পেসিফিক কোনো লিস্ট দিতে চাই, যেমন আমি এখানে যদি লিস্ট দিই, এখানে আমি একটা লিস্ট তৈরি করি, তোমার স্যাটারডে, আমরা চাচ্ছি এই ডেটের বাইরে আমরা অন্য কোনো ডেট যাতে আমাদের লেখা না যায়, এই জন্য আমরা এটিকে ভ্যালিডেশন করব কোনো একটি বক্সের মাধ্যমে। আমরা এখানে লিখলাম ডে নেম, আমরা এখানে আসবো, আমরা এখানে এসে ডেটা ভ্যালিডেশনে যাব। এরপর আমরা এখান থেকে সেটিং থেকে লিস্ট দিব, দেওয়ার পরে সোর্সে যাব, এখান থেকে আমরা জাস্ট এই লিস্টটি সিলেক্ট করে দিব। এরপরে আমরা প্রথমে একটা কাজ করি, এখানে ফ্রাইডে বাদ দিয়ে আমি সিলেক্ট করি, তারপরে ওকে দিলাম, ওকে। এখন দেখুন এখানে ফ্রাইডে বাদ দিয়ে সকল ডেট চলে এসেছে। যদি আমরা এখানে ফ্রাইডে লিখতে চাই, দেখুন এটি এরর দেখাবে। কিন্তু যদি আমি অন্য কোনো ডেট লিখি, সানডে, তাহলে এটি নিবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনারা এভাবে ডেটা ভ্যালিডেশন করে যে কোনো ডেটা আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন এভাবে। তো এরপর আমরা আসি, আমরা একটু ম্যাক্রো দেখি। তো ম্যাক্রো হচ্ছে শর্টকাটে কোনো ফরম্যাটিং বা কোনো স্পেসিফিক টেক্সট বা লেখা আপনারা লিখে রাখতে পারেন ম্যাক্রোর মাধ্যমে, যেটি আপনারা পরবর্তীতে ম্যাক্রোকে কল করে ইজিলি ইউজ করতে পারেন। ম্যাক্রো বা ভিবিএ এক্সেলের একটু অ্যাডভান্স বিষয়। তো ম্যাক্রো সিম্পল, আপনারা জাস্ট এখানে কোনো কিছু রেকর্ড করে রাখতে পারেন এবং পরবর্তীতে সেটি ইউজ করতে পারেন। আর ভিভি হচ্ছে আপনাকে র কোড লিখতে হবে এবং সেখানে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি অনেক অ্যাডভান্স ধরনের কাজ করতে পারবেন। তো আমরা একটু ম্যাক্রোটা দেখি। ম্যাক্রো ডেভেলপার অপশনে গেলাম, এখান থেকে রেকর্ড ম্যাক্রো। যদি ডেভেলপার অপশন আপনাদের এনেবল না থাকে বা এখানে শো না করে, তাহলে আপনারা ফাইলে যাবেন, সেখান থেকে অপশন থেকে কাস্টমাইজ ডিবনে যাবেন, এখান থেকে ডেভেলপার অপশনটি আপনি চেক করে দেবেন, তাহলে ভিভি ডেভেলপার অপশনটি আপনার এখানে মেনু বারে শো করবে। তো ঠিক আছে, আমরা এটি দেখলাম। এরপরে আমরা একটু ম্যাক্রো রেকর্ড করে দেখি। সাপোজ আমি এখানে একটু ফরম্যাটিং করি, আমরা ডেভেলপারে আসলাম, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম, ম্যাক্রো 4 আমরা এখানে নাম দিলাম, ম্যাক্রো 3 নাম দিলাম আমরা। এরপরে কন্ট্রোল এস দিলাম আমরা একটা শর্টকাট, এবার ওকে দিলাম। এবার আমরা চাচ্ছি এখানে কিছু ফরম্যাটিং করি, আমরা একটু কালার করি, আমরা লেখাটা একটু বোল্ড করি, ইটালিক করি, জাস্ট সিম্পলি আমরা এখন ঠিক আমরা ম্যাক্রো থেকে স্টপ রেকর্ডিং দেবো, তাহলে এটি আমাদের ম্যাক্রো হিসাবে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে অন্য কোনো সেলের উপর আমরা এটি অ্যাপ্লাই করবো। তো আমরা এখানে অন্য একটা সেল সিলেক্ট করলাম, এক বা একাধিক সেল আপনি সিলেক্ট করতে পারেন। এরপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এস দিলাম, কারণ কন্ট্রোল এস দিয়ে আমি ম্যাক্রোকে কল করেছি। এখন দেখুন এটি অটোমেটিকলি হয়ে গেছে। আমাদের ম্যাক্রো ছিল এটি, কন্ট্রোল এস, এভাবে আমরা ম্যাক্রো সেট আপ করে নিয়েছিলাম। তো ওকে, আশা করি বুঝতে পেরেছেন ম্যাক্রো কীভাবে আপনারা ইউজ করবেন। কিবোর্ডের মাধ্যমে করতে পারেন অথবা আপনার ম্যাক্রোতে যাবেন, যাওয়ার পরে আমাদের ম্যাক্রো ছিল এটি, জাস্ট রান দিলে হবে। ওকে, এরপর আমরা আসি পিভট টেবিল এর মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা যায় এবং সামারি বের করা যায়। অনেক সময় 17 বা হাজার লক্ষ রেকর্ড থাকে, সেক্ষেত্রে পিভট টেবিলের মাধ্যমে আমরা সামারাইজেশন করে অল্পতে ডেটার সামারিগুলো বের করতে পারি।
যেমন এখানে যদি আমি পিভট টেবিল ইনসার্ট করি, আমরা এখানে কন্ট্রোল এ দিলাম, এরপর আমরা পিভট টেবিলে আসি। পিভট টেবিল না, এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিভট টেবিলে ক্লিক করব। এখন নিউ ওয়ার্কশিটও আমরা যেতে পারি অথবা এক্সিস্টিং ওয়ার্কশিটও যেতে পারি। আমরা আপাতত এক্সিস্টিং ওয়ার্কশিট মানে এখানেই দেখাচ্ছি, এরপরে ওকে দিলাম। এখন আমি একটু এদিকে আসি। আমরা সাপোজ দেখতে যাচ্ছি আমাদের অর্ডার ডেট অনুসারে আমাদের ইউনিট কোয়ান্টিটি দেখতে যাচ্ছি, আমাদের কত কোয়ান্টিটি সেল হয়েছে। এখন এখানে দেখুন আমরা যখন অর্ডার ডেটটি আমাদের রোতে এবং সাম অফ কোয়ান্টিটি আমরা দিলাম আমাদের ভ্যালুতে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি আমাদের কোয়ার্টার অনুসারে এবং এখানে ক্লিক করলে আমরা আমাদের মাস অনুসারে ডেটাগুলো পেয়ে যাব। আর এখান থেকে যদি আমরা চাই যে কোনো কিছু রিমুভ করবো, যেমন আমি অর্ডার ডেট রিমুভ করছি, আমি চাচ্ছি শুধু ইয়ার এবং মান্থ থাকবে, কোয়ার্টার রিমুভ করে দিলাম। দেখুন ইয়ার এবং মান্থ থাকার ডেটাগুলো চলে এসেছে। তাহলে আমরা এভাবে কোন মাসে কত সেল হয়েছে বা বের করতে পারি। ঠিক একইভাবে শুধু এটি না, আর অনেক ধরনের কাজ করা যায় এর মাধ্যমে। যেমন আমি এটি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। আমি যে কোনো ফাঁকা স্থানে ক্লিক করে কন্ট্রোল ডি দিলাম, তার এই মার্কটি চলে যাবে। এবার আমরা এখানে আসি, আমরা এখানে থেকে ইয়ার দিব না, আমরা চাচ্ছি ক্যাটাগরি অনুসারে কত সেল হয়েছে সেটি দেখব। তো সেক্ষেত্রে আমরা এখানে দিব ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরি অনুসারে আমাদের সেল চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমরা আরও কলাম চাই, যেমন ক্যাটাগরি, এবং আমরা চাচ্ছি এখানে ইউনিট প্রাইস আমরা দেখাবো, তাহলে আমাদের ইউনিট প্রাইস চলে আসলো। আমরা যদি চাই ডিসকাউন্ট দেখাবো, সেটা আমরা দেখাতে পারি। জাস্ট এভাবে আপনারা পিভট টেবিলের মাধ্যমে আপনারা ডেটাকে সামারাইজ করতে পারবেন। অথবা আমি চাচ্ছি এখানে ক্যাটাগরি না, ব্র্যান্ড হিসাবে আমরা দেখাবো যে কোন ব্র্যান্ডের কত কোয়ান্টিটি সেল হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা দিব ব্র্যান্ড। তো ব্র্যান্ড অনুসারে তখন এটি আমাদের ডেটাকে সামারাইজ করে দিবে। আমি ক্যাটাগরিটি রিমুভ করে দিচ্ছি, দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পিভট টেবিল ইউজ করবেন, এবং এটির মাধ্যমে আপনারা এখান থেকে চার্ট বা গ্রাফও তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমি এই এক্সেল কাজ করার পরে এই শিটটি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটি প্র্যাকটিস করবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনাদের এক্সেলের বিগিনার হিসেবে অনেক কিছু বোঝানোর জন্য, বা পাশাপাশি কিছু অ্যাডভান্স বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং এর মাধ্যমে কিছু প্রজেক্ট আপনারা তৈরি করবেন। তো তাহলে আপনাদের এক্সেল শেখা অনেক পাকাপোক্ত হবে এবং আপনারা বিভিন্ন জায়গায় এক্সেল ব্যবহার করে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি এক্সেল নিয়ে বা এক্সেলের বিভিন্ন অ্যাডভান্স বিষয় নিয়ে আমি আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।